আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আমিও অনেকটাই ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম আবারও আমি জীবন ভূত এফএম উইথ এমজেতে। তো আজকে যে ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ঘটনাগুলো সাদাত ভাইয়ের কাছ থেকে কালেক্ট করা। তো আর বেশি কথা বাড়াবো না, চলে যাচ্ছি মূল ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি সাপরূপী একটি জিনের ঘটনা। এই ঘটনাটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে একজন সৌদি আরব প্রবাসী বড় ভাই আমাকে লিখে পাঠিয়েছেন। তো তিনি আমার সাথে যেভাবে শেয়ার করেছেন আমি আপনাদের সামনে সেভাবেই উপস্থাপন করছি। তো কথা না বাড়িয়ে প্রিয় লিসেনার্স, সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি ঘটেছে আমার নানার সাথে। ঘটনাটির সময়কাল 1990 সালের দিকের। সে সময় এখনকার মতো সব জায়গায় বিদ্যুৎ ছিল না। মানুষ সন্ধ্যা হলেই ঘুমিয়ে যেত, রাস্তায় আর বের হতো না তেমন একটা। এখনকার সময় আমরা অনেক রাত করে ঘুমাই, কিন্তু তখন মানুষ এশার আজানের সাথে সাথে ঘরে চলে যেত এবং খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তো। আমার নানার একটি ছোট দোকান ছিল, সেখানে তিনি নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করতেন। দোকানের জিনিস শেষ হওয়ায় আমার নানা জিনিস নিয়ে আসেন এবং দোকানে উঠান। কাজ করতে করতে তিনি খেয়াল করেননি কখন যে রাত হয়ে গেছে। আনুমানিক কাজ শেষ হতে রাত 10টা বেজে যায়। তিনি চিন্তা করেন অনেক রাত হয়েছে, এখন বাড়ি ফেরা দরকার। বলে রাখা ভালো যে নানার দোকান থেকে বাড়ি কিছুটা দূরে ছিল। বলতে গেলে মাঝে একটা তাল বাগান ও বাঁশঝাড় ছিল, আর এগুলো পার হয়েই আসতে হতো নানাকে এবং প্রতিদিন ওইখানে আবার যেতে হতো। তাল বাগান দিয়ে বাড়ি যেতে সুবিধা হয় এবং অনেক তাড়াতাড়ি পৌঁছানো যায়, কিন্তু অন্য রাস্তা দিয়ে গেলে প্রায় 40 মিনিট সময় লাগবে। তাই নানা চিন্তা করলেন তালবাগানের রাস্তা দিয়ে বাড়ি যাবেন। তারপর যেই বাবা সেই কাজ। তিনি বাগানের ভিতর দিয়ে হাঁটতে লাগলেন। তারপর যাওয়ার সময় তিনি একটা সাপের উপর দিয়ে হেঁটে যান, কিন্তু তিনি সেটা খেয়াল করেননি যেহেতু অন্ধকার ছিল। তারপর হারিকেনের আলোতে হঠাৎ করে নানা দেখেন সাপটা তাকে ছুবল মারতে আসছে। তারপর তিনি ভয় পেয়ে যান এবং উনি মাটিতে একটি লাঠি দেখতে পান। ওই লাঠি দিয়ে নানা ওই সাপটিকে 2-3টা বাড়ি দিয়ে মেরে ফেলেন। তারপর তিনি আবার আগের মতোই হাঁটতে থাকেন। তারপর তিনি অনুভব করেন হালকা ঠান্ডা বাতাস লাগছে। তিনি কিছু মনে না করে চলতে থাকেন। বাগানের মাঝপথে আসতেই তিনি দেখেন সামনে থেকে একজন সাদা পাঞ্জাবি পরা লোক তার দিকে এগিয়ে আসছে। তারপর নানা ওই পাঞ্জাবি পরা লোকটাকে আসসালামু আলাইকুম বলে সালাম দেন। লোকটি একটু ভারী গলায় সালামের উত্তর দেন। নানা জিজ্ঞাসা করেন, আপনি কি ইসলামিক মাহফিলে যাচ্ছেন? বলে রাখা ভালো যে সে সময় দোকানের ওইদিকে মাহফিল হচ্ছিল। তখন লোকটি ভারী গলায় উত্তর দেন, না, আমি মাহফিলে যাচ্ছি না। তারপর লোকটি নানাকে বলেন, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, না হয় তোমার বিপদ হবে। নানা তার কথা তেমন গুরুত্ব দেন না। কথা শেষ করে নানা হাঁটতে থাকেন। সামনে থেকে হঠাৎ করেই তার গায়ে একটা গরম বাতাস লাগে। তিনি কিছুটা ভয় পান, কিন্তু নিজেকে সামলে হাঁটতে থাকেন। হঠাৎ করেই একটা বাতাস এসে নানার হাতে থাকা হারিকেনটা নিভিয়ে দেয়। তিনি অন্ধকারের মধ্যেই হাঁটতে থাকেন। হঠাৎ তার পায়ে কি যেন একটা আটকে যায়। তিনি হেঁচকা লাথি দিয়ে সরিয়ে দেন। তখন ওই তিনি খেয়াল করেন উপরের গাছপালাগুলো বাতাসের কারণে ভেঙে চুরে যাচ্ছে, কিন্তু নানার গায়ে কোনো বাতাস লাগছে না। তিনি অনেকটা ভয় পেয়ে যান, তাও তিনি হাঁটতে থাকেন। তিনি দেখেন সামনে থেকে একটি আগুনের মতো লাল গুলা উড়ে গেল। হঠাৎই লাল গুলাটা নানার সামনে এসে পড়ে। তিনি তখন ভয় পেয়ে চিৎকার করে বাগান পার হয়ে এক বাড়িতে গিয়ে উঠেন এবং সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেন। সে বাড়ির লোকজনরা তাকে চিনতে পেরে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন।
রাতে নানাকে কেউ আর কিছু জিজ্ঞাসা করে না। পরের দিন নানার অনেক জ্বর আসে এবং নানা খুব অসুস্থ হয়ে যান। তারপর নানা তার পরিবারের সবাইকে এই সম্পূর্ণ ঘটনাটি খুলে বলেন। তারপর নানার পরিবারের কয়েকজন একজন হুজুরকে খবর দেন। হুজুর এসে বলেন নানা ভয় পেয়েছেন, তাই তার এমন হয়েছে। হুজুর নানাকে পানি পড়া দিয়ে যান, বলেছেন সব ঠিক হয়ে যাবে। তারপর হুজুর চলে যান। কি মনে করেছেন ঘটনা এখানেই শেষ প্রিয় লিসেনার্স? না, ঘটনা এখান থেকেই শুরু। কিছুদিন পর নানা বিয়ে করেন। এখনকার মতো নতুন বউকে দিয়ে কোনো কাজ করানো হয় না, কিন্তু তখন নতুন বউকে দিয়ে অনেক ধরনের কাজ করানো হতো। আমার নানি তখন নতুন বউ, বিয়ের মাত্র 4 দিন হয়েছে। আমার নানির শাশুড়ি তাকে নদীর পাড় থেকে ফেলে রাখা লাকড়িগুলো নিয়ে আসতে বলেন। তখন তিনি শাশুড়ির কথা অনুযায়ী লাকড়িগুলো আনতে যান। প্রথমবার আনার পর কিছু হয়নি, দ্বিতীয়বারও কিছু হয়নি, কিন্তু তৃতীয়বার তিনি যখন লাকড়ি আনতে যান তখন দেখেন নদীর পাড়ে পড়ে থাকা তেঁতুল গাছের উপর থেকে লালগুলা তারা মাথার উপর থেকে নদীর পার পর্যন্ত উড়ে চলে যায়। এটা দেখে তিনি অনেক ভয় পেয়ে যান এবং লাকড়ি সেখানে ফেলে দৌড়ে বাড়ি চলে আসেন। বাড়ি এসে সবাইকে ঘটনা খুলে বলেন। নানা তখন বাজার থেকে এসে এগুলো শুনতে পেরে অনেক রাগারাগি করেন এবং বলেন যেন ওইখানে আর না যায়। তো সেদিন আর কিছু হয়নি। আর পরের দিন রাতে নানা স্বপ্নে দেখেন যে তাকে একজন লোক বলছে খুব ভারী গলায় যে তেঁতুল গাছের নিচে কিছু স্বর্ণ বা কাঁচা পয়সা পুঁতে রাখা আছে। নানা যদি সেটা চায় তাহলে যেন অমাবস্যার রাতে সেখানে যান, গিয়ে ওই স্বর্ণগুলো নিয়ে আসেন, কিন্তু সেখানে একা যেতে হবে। সেখানে একটা খাসি আর একটা ছাগল রেখে আসতে হবে। কিন্তু তারপর নানা আরো একটি স্বপ্ন দেখেন। ওই স্বপ্নে একজন সাদা পাঞ্জাবিওয়ালা হুজুর এসে বলছে, না না, এটা নিস না, এটা নিলে তোর ক্ষতি হবে, তুই ওর ফাঁদে পা দিস না। একথা বলতে নানা ঘুম ভেঙে যায়। তো নানা তেমন পাত্তা দেয় না। এরপর অনেকদিন এই নানা স্বপ্নটা দেখেন। দেখতে দেখতে একদিন নানা লোভে পড়ে যান এবং তিনি সিদ্ধান্ত নেন ওই তেঁতুল গাছের নিচে পুঁতে রাখা স্বর্ণগুলো আনতে যাবেন। তো একদিন রাত 3-4টার দিকে নানা সেখানে একটা গামছা ও একটা লাঠি সাথে করে নিয়ে যান, কিন্তু তেঁতুল গাছের নিচে তেমন কিছুই ছিল না। তো কিছু তিনি দেখতে না পেরে তিনি বাড়ির দিকে যে উল্টা দিকে ঘুরে আসবেন, তখন কাঁচা পয়সাও একটা পুটলিতে রেখে নাড়া দিলে যেভাবে শব্দ হয় তেমন একটা শব্দ তিনি শুনতে পান। পেছনে ঘুরে দেখেন একটি পুটলি যেটা হাওয়ায় ভাসছে। তিনি 7 পাত চিন্তা না করে তার সাথে থাকা লাঠিটা দিয়ে যখনই পুটলিটাতে আঘাত করতে যাবেন, তখনই নানা শুনতে পায় অনেক দূর থেকে নানি পেছনে থেকে তাকে ডাকছে। ঠিক তখনই নানা লক্ষ্য করে বিভৎস চেহারার একটা অবয়ব বলে উঠে, তুই আজকের জন্য বেঁচে গেলি। তারপর নানি ওইখানে গিয়ে দেখেন নানা মাটিতে পড়ে আছেন এবং ওই সময় ফজরের আজান দিচ্ছিল। তারপর নানি তাদের গ্রামের 2 জন প্রতিবেশীর সহযোগিতা নিয়ে নানাকে বাসায় আনেন। এরপর একজন হুজুরকে ডাকা হয়। হুজুর এসে সূরা কালাম পড়ে ফু দিতেই নানার জ্ঞান ফিরে আসে। তারপর নানা সব ঘটনা হুজুর সহ নানার পরিবারের সবাইকে খুলে বলেন। তারপর হুজুর বুঝতে পারেন নানার সাথে হয়তো কোনো খারাপ জিন লেগেছে। তারপর হুজুর বলেন, আমি রাত 10টায় আসব, এসে তার বাকি চিকিৎসা করব। তারপর হুজুর রাত 10টায় আসেন এবং জিনকে হাজির করার জন্য অনেক চেষ্টা করেন। তখন হুজুর চোখ বন্ধ করে বসে কিছু দোয়া দুরুদ পড়তে থাকেন। দোয়া দুরুদ পড়তে পড়তে তিনি চোখ বন্ধ করে বলেন নানাকে যে নানা কি কোনো জিনের বাচ্চাকে হত্যা করেছে? তারপর নানা বলেন, না, আমি তো কাউকে হত্যা করিনি। তারপর হুজুর বলেন, একটি সাপের গায়ে তুমি পা দিয়েছিলে, তারপর সেটিকে তুমি মেরে ফেলো। ওই সাপটি ছিল একটি জিনের বাচ্চা। ওই জিনের বাচ্চাকে তুমি মেরেছ বলেই ওই জিনের পরিবার ওই দিনই তোমার ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু তোমার সাথে একটি ভালো জিন আছে,
যেটি তোমাকে বারবার সাবধান করে। ওই জিন তোমাকে সাহায্য করেছে, যার জন্য তুমি এখনো বেঁচে আছো। তালবাগানে ওই সাপরূপী জিনকে যখন তুমি হত্যা করো, তার প্রতিশোধ নেয়ার জন্য ওই বাচ্চা জিনের মা বাবা তোমার পেছনে লেগেছিল, কিন্তু একটা ভালো জিন তোমার সাথে থাকায় তোমাকে সেখান থেকে বের করে নিয়ে একটা বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। স্বপ্নের মধ্যে যে টাকার লোভ দেখানো হয়, তখনও সে ভালো জিনটি তোমাকে সাহায্য করে এবং তোমাকে নিষেধ করে ওই খারাপ জিনগুলোর ফাঁদে না পড়তে। কিন্তু সেদিন তুমি তোমার লোভ সামলাতে পারলে না, এবং সেদিন যদি তুমি পুটলিটি তোমার নিজ হাত দিয়ে ধরতে, তাহলে ওই খারাপ জিন তোমাকে মেরে ফেলতো। আর ওই সময় ওই ভালো জিনটি নানিকে সেখানে পাঠায়, আর ফজরের আজান দেওয়ার কারণে সেদিন তুমি বেঁচে যাও। তারপর হুজুর বলেন, আমি আমার অধীনে থাকা জিন দিয়ে ওই জিনকে বুঝাবো যে তুমি ওই সাপটিকে না বুঝে মেরেছ। তারপর হুজুর পানি পড়া দেন এবং বলেন আগামী 7 দিন যেন বাসা থেকে নানা বের না হন। তারপর নানা 7 দিন ঘর থেকে বের হন না। তো এই ছিল সাদাত ভাই ঘটনা। যদি ঘটনাটি আপনার ভালো লেগে থাকে এবং প্রচারযোগ্য বলে মনে করেন, তাহলে ভূত এফএম উইথ সাদাত ইউটিউব চ্যানেলে এই ঘটনাটি আপনি পড়ে শোনাবেন। এই কথা বলে তিনি তার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার আমাকে দিয়েছেন এবং বলেছেন ঘটনাটি যদি সিলেক্ট করা হয় তাকে যেন হোয়াটসঅ্যাপে জানাই। তো প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রিয় লিসেনার্স, আমাদের অনেক কষ্ট হয় যখন আমরা দেখি যে আপনারা 1000-2000 মানুষ আমাদের ঘটনাটি শুনছেন, কিন্তু একটি কমেন্টও করছেন না, একটি সাবস্ক্রাইবও করছেন না। তখন আসলে আমরা খুব কষ্ট পাই প্রিয় লিসেনার্স। তো আপনাদের কাছে প্রিয় লিসেনার্স আমরা অনুরোধ করছি, দয়া করে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রিয় লিসেনার্স, একটি সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ডও লাগে না, কিন্তু প্রিয় লিসেনার্স আমরা অনেক কষ্ট করে ঘটনা সংগ্রহ করি এবং প্রিয় লিসেনার্স সেগুলো রেকর্ড করি, এডিট করি, অনেক কষ্ট হয় আমাদের। তো আপনাদের কাছে কি প্রিয় লিসেনার্স আমরা এতটুকু দাবি করতে পারি না? আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তাহলে আমরা আরো অনেক অনেক লিসেনার্সরা আমাদের কাছে ঘটনা পাঠাবে এবং সেই ঘটনাগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো প্রিয় লিসেনার্স, আর কথা না বাড়িয়ে আপনাদের কাছে আর শেষ একটি কথা বলতে চাই, দয়া করে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন আকাশ। তিনি আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখে এই ঘটনাটি পাঠিয়েছেন। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম সাদাত ভাই, আশা করছি ভালো আছেন। আজকে আমি যে ঘটনাটি আপনার সাথে শেয়ার করব, সেই ঘটনাটি আমার এক বড় ভাই নাম মোহাম্মদ হাফিজউদ্দিন সুহেল আমার কাছে শেয়ার করেছিলেন। প্রথমে বলে রাখি ঘটনাটি আমি কিভাবে সংগ্রহ করেছি। আমি খুলনা ব্লাড ডোনার ফাউন্ডেশনের একজন রেগুলার মেম্বার হওয়ার কারণে নানান সময়ে আমাকে ব্লাড ম্যানেজের কাজের উদ্দেশ্যে খুলনা মেডিকেল হসপিটাল 250 বেড যাওয়া আসা করতে হয়। এমনই একদিন ব্লাড ম্যানেজ করে মেডিকেল গিয়ে সকল কাজ শেষ করে আমি এবং আমার 2 বন্ধু বসে বসে কথা বলছিলাম। এরই মধ্যে আমাদের এক বড় ভাই মোহাম্মদ হাফিজউদ্দিন সুহেল, যিনি ঢাকার কোনো এক সরকারি অধিদপ্তরে কর্মরত আছেন, তিনি সেখানে আসলেন। আমাকে বসে থাকতে দেখে তিনি এগিয়ে আসলেন। তিনি সচরাচর খুলনায় আসেন না। তাকে দেখে আমিও অবাক হলাম। তার সাথে কৌশল বিনিময় করে চায়ের একটি টঙে বসলাম সকলেই। তারপর তাকে খুলনা আসার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন সেই ঘটনার বিষয়ে অস্বাভাবিক একটি সময় যা গত কয়েকদিন আগেই তার সাথে ঘটেছে। তো তিনি তার নাম ঠিকানা গোপন রাখার শর্ত দিয়ে আমার সাথে ঘটনাটি শেয়ার করতে রাজি হলেন এবং মোহাম্মদ হাফিজউদ্দিন সুহেল এটা তার ছদ্মনাম এবং ছদ্মনাম হিসেবেই আমি ব্যবহার করছি। তিনি চায়ের দোকানের থেকে 1 কাপ চা নিয়ে একটি বেনসন ধরিয়ে বলতে শুরু করলেন। যেভাবে তিনি বলেছেন আমিও তার বাসায় নিজের করে লেখার চেষ্টা করলাম। তো
যেভাবে সোহেল ভাই বলছেন আমি সেভাবেই বলছি। আকাশ, জানো, আমাদের আশেপাশে এমন অনেক কিছুই আছে যা আমাদের কল্পনারও বাহিরে, যা আমরা আশাও করতে পারি না যে এমনও হতে পারে। জানি না বিশ্বাস হবে কিনা, কিন্তু যা যা ঘটেছে নিজের সাথেই ঘটেছে, আর মিথ্যা বলে আমার কি লাভ। ঘটনার সময়কাল 27শে জানুয়ারি 2024। আমি সরকারি কর্মকর্তা হওয়ায় আমি ঢাকার কোনো একটি অঞ্চলের একটি সরকারি কোয়ার্টারে থাকি। 5 তলা বিশিষ্ট বিল্ডিংটির 4র্থ তলায় আমি বসবাস করি। পুরো বিল্ডিংটাই সরকারি কর্মকর্তাদের জন্য বানানো হয়েছে। আমি কাজের জন্য কোয়ার্টারে একাই থাকি এবং আমার পরিবার ঢাকার থেকে কিছু দূর, প্রায় 3 ঘন্টার পথ পেরিয়ে একটি গ্রামে থাকে। যেহেতু একাই থাকি, আমার বাসার কাজ করার জন্য আমি একজন মেয়ের সাথে, অর্থাৎ কাজের মেয়ের সাথে কথা বলে রেখেছিলাম এবং বলেছিলাম সে যেন আমাকে রান্না বান্না করে দেয়, এবং সে আমাদের ওই কোয়ার্টারেই থাকতো। তো ওই মেয়েটির নাম ছিল রাফিয়া। 27শে জানুয়ারি রাত আনুমানিক 1টা বাজে আমি রুমে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছি এবং সিগারেট খাচ্ছি। এর ভিতরে দরজায় রাফিয়া বেগম নক করলেন। তখন রাফিয়া বেগম বললেন, ভাইয়া আসবো, আমার কিছু কথা ছিল। আমি বললাম, হ্যাঁ আসুন, আর পারমিশন নেওয়ার কি আছে, এটা তো আপনারই ঘর, বলুন কি বলবেন। রাফিয়া বেগম বলল, আসলে অনেক সময় হয়েছে পরিবার থেকে দূরে আছি, কারো সাথে দেখা করি নাই, এবং আমার স্বামীও অনেক অসুস্থ। তাই আমি ভাবছিলাম কিছুদিনের জন্য ছুটি নিয়ে গ্রামে গিয়ে পরিবারের সাথে কিছুদিন কাটিয়ে আসব। আমি বললাম, বুঝলাম, তো কতদিনের ছুটি লাগবে আপনার? রাফিয়া বেগম বললেন, বেশি দিন না, 10-12 দিন হলেই হবে। আমি বললাম, এতদিন তাহলে বাসার সকল কাজ কিভাবে হবে, আর আমার খাওয়া দাওয়া? আর আপনি তো জানেনই যে আমি বাইরের খাবার খাওয়া পছন্দ করি না। না, এতদিন ছুটি দেয়া যাবে না, কিছুদিন পর মাস শেষ হবে, 2-1 দিনের জন্য ঘুরে আসতে পারেন। আমারও একটি মিটিং আছে, আমিও বাইরে থাকবো 2 দিন। রাফিয়া বেগম মুখ গুমরা করে বলল, আচ্ছা ভাই, আপনি যা ভালো বুঝেন তাই করেন, সমস্যা নাই। আপনি যখন 2 দিনের ছুটি দিবেন, ঠিক আছে, 2 দিনের জন্যই আমি গিয়ে ঘুরে চলে আসব। রাফিয়া বেগম আমার কথা ফেললো না। খুবই সুন্দর ও সরল মনের মানুষ, যা বলি তাই শুনে। তিনি আর কোনো কিছু না বলে রুম থেকে চলে গেলেন। পরের দিন রাতে অফিস থেকে কাজ শেষ করে একটু গ্রামের দিকে গেলাম। ফিরতে ফিরতে একটু লেট হয়ে গেল। মাঝখানে একটু শপিং করে বাসায় ফিরলাম। বাসায় ফিরে দেখি রাফিয়া বেগম সোফায় বসে চা খাচ্ছে এবং টিভি দেখছে। আমাকে দেখে তিনি বললেন, কি ভাইয়া, এতগুলো শপিং ব্যাগ নিয়ে আসলেন, বিয়ে টিয়ে করছেন নাকি? আমি বললাম, আর বিয়ে এইসব এখন না, পরে। তারপর তার হাতে ব্যাগগুলো দিয়ে বললাম, আপনি তাড়াতাড়ি রেডি হন, গাড়ি 1 ঘন্টার মধ্যেই চলে আসবে। তিনি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। আমি বললাম, তাকিয়ে লাভ নাই, দ্রুত করুন, গাড়ি মিস হয়ে যাবে আপনার বাসায় যাওয়া। তিনি কথা শুনে খুবই খুশি মনে রেডি হলেন এবং আমি তার হাতে বাকি ব্যাগগুলো দিয়ে দিলাম। আমি তখন বললাম, এগুলো আপনার মেয়ে ও আপনার স্বামীর জন্য, আর অন্য ব্যাগের সব আপনার জন্য। বাসায় গিয়ে আপনি আরাম করে ঘুরে আসেন। আর হ্যাঁ, এই খামটি রাখুন, এই খামে 16,000 টাকা আছে, আপনার 1 মাসের বেতন। আর হ্যাঁ, এটা আমার তরফ থেকে, তাই চিন্তা করবেন না। তিনি খুব খুশি হলেন এবং প্রশ্ন করলেন, আমার খাওয়া দাওয়া এবং বাসার কাজ কি হবে? তখন আমি বললাম, সব ম্যানেজ করে রেখেছি, আপনি গিয়ে 1 মাস ঘুরে আসুন ভালোভাবে, এবং তারপর আবার বাড়ি ফিরবেন, তখন আবার ছুটি পাবেন না কিন্তু। তাকে নিয়ে গাড়িতে উঠিয়ে দিয়ে আমি বাসায় চলে আসি। পরের দিন ছুটি থাকায় আমি বাসায় বসে বসে সিগারেট খাচ্ছি এবং ল্যাপটপে কাজ করছি। রাত আনুমানিক 3টা বাজে। হঠাৎ বেল বাজার শব্দ। এত রাতে ঘরে কে আসলো দেখার জন্য উঠে দরজা খুলে দেখি, আরে আরিফা। তখন আমি বললাম, তুমি এখন এই সময়ে কেন? তোমার তো সকালে আসার কথা ছিল। আরিফা নতুন কাজের মেয়ে,
আমি গ্রামে গিয়ে এই 1 মাসের জন্য তাকে ঠিক করে এসেছিলাম। আরিফা বলল, আসলে ভাইয়া আমি লেট করে বের হয়েছিলাম, আর যেই বাসে আসছিলাম সেই বাসের টায়ার পাঞ্চার হয়ে যায় এবং আসার পথে ট্রাফিকও ছিল, তাই লেট হয়ে গেছে। পরের দিন সকালে আমি নাস্তা করে অফিসে যাব, তার আগে আরিফাকে সব কাজ বুঝিয়ে দিলাম। 2 দিন ধরে সবই ঠিকই যাচ্ছিল, কিন্তু হঠাৎ খেয়াল করলাম আরিফার মাঝে কিছু পরিবর্তন। সে যখন থেকে আসছে একবারও বাহিরে যাবার কথা বলেনি, এবং কেমন জানি ওকে গ্রামে যেমন দেখেছিলাম সেই অনুযায়ী 2 দিনে অনেক শুকিয়ে গেছে। তাকে হসপিটালে যাওয়ার কথা বললাম, কিন্তু সে তেমন আগ্রহ দিল না। পরের দিন রাতে বাসায় ফিরে ফ্রেশ হয়ে খেতে বসলাম। খেতে বসলে আমি খেয়াল করলাম আরিফা কেমন নজরে তাকিয়ে আছে, আমার খাওয়া দেখছে। আমি বললাম, তুমিও খেয়ে নাও, মনে হচ্ছে আজকে এখনো খাওয়া দাওয়া করুন। আরিফা আমার কথা শুনে বলল, আমি একটু পর খেয়ে নিব, আপনি শেষ করুন। আমি খেয়ে দিয়ে রুমে চলে গেলাম। বেশ কিছুক্ষণ পর মনে হলো গিয়ে দেখি ওর খাওয়া দাওয়া হয়েছে কিনা। আমি উঠে ডাইনিং হলে গিয়ে দেখি আরিফা বসে খাচ্ছে, কিন্তু তার পাতে সব কাটা ও মাছের অবশিষ্ট। সে ওগুলো দিয়েই খাচ্ছে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, কি হলো আরিফা, বাসায় কি খাবারের অভাব পড়েছে যে তুমি এসব দিয়ে খাচ্ছ? সে আমার কথা শুনে মনে হলো খুবই বিরক্ত হয়েছে। কেমন জানি অস্বাভাবিক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে সে বলল, না না ভাইয়া, আপনি তো জানেন গরিব মানুষ আমি, এসব দিয়ে খাওয়ার অভ্যাস আছে আমার। তার কথা শুনে আমি একটু ধমক দিয়ে বললাম, এগুলো কেমন যুক্তি আরিফা? সে আর কিছু না বলে খাবার প্লেট হাতে নিয়ে দম করে রান্নাঘরের দিকে চলে গেল। সেই দিন আর কিছু বললাম না। পরের দিন রাতে একই সময়ে খাওয়া শেষ করে দেখলাম সে একইভাবে তরকারির মাংস রেখে অবশিষ্ট দিয়ে খাচ্ছে, মানে এই যে মাংসের হাড্ডি, মাছের কাটা, এগুলো দিয়ে খাচ্ছে। আমি কিছু না বলে এড়িয়ে গেলাম। রাত আনুমানিক 2:30টার মতন বাজে। ঘুম ভেঙে গেলে আমি ওয়াশরুমের দিকে যাওয়ার সময় দেখলাম রান্নাঘরের লাইট অন, কিন্তু ফ্রিজের যে আলো সেটা দেখা যাচ্ছে আর কর্কর শব্দ আসছে। তারপর আমি যেই রান্নাঘরে ঢুকলাম দেখি আরিফা তার হাতে সদ্য ফ্রিজে রাখা কাঁচা মাংসের প্যাকেট থেকে কাঁচা মাংস খুবলে খুবলে খাচ্ছে। এটা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই, কারণ আরিফাকে আমি ভালোভাবেই চিনি, ওর স্বভাব আচার খুব ভালো। সেদিন তাকে গ্রামে দেখলাম সে ঠিকঠাক, এখানে এসে তার কি হলো, এসব কি করছে সেগুলো আমি বুঝতে না পেরে তাকে ধমক দিয়ে বললাম, আরিফা এসব কোন ধরনের কাজ? দেখো আরিফা, যদি এমন কাজ করো তাহলে আর তোমাকে কাজ করা লাগবে না, তুমি কালই নিজের বাসায় ফিরে যাবা। এই কথা যখন আমি আরিফাকে বললাম তখন সে চিৎকার শুরু করলো এবং নিজের মাথার চুলগুলো সে নিজেই ছিঁড়তে শুরু করলো। তারপর আমি আরিফাকে ধমক দিলাম। যেই আমি তাকে ধমক দিতে গেলাম তখনই সে আমার গালে চোর বসিয়ে দিল। তারপর আমি তাকে ধমক দিয়ে বললাম, এটা কি করলে আরিফা? তারপর সে ধুম করে কিচেনের বড় জানালাটা খুলেই 4র্থ তলা থেকে এক লাফ দেয়। হঠাৎ করে সে লাফ দেওয়ায় আমি তাকে ধরতেও পারি নাই। সে সোজা নিচে গিয়ে ধপাস করে পড়ে, তার রক্ত মাটিতে গোল গোল করে ছড়িয়ে যাচ্ছে। আমি দ্রুত নিচে নেমে গেলাম। ততক্ষণে আশেপাশের সকলেই নিচে গিয়ে দেখলাম আরিফার চোখ দুটো লাল বর্ণের হয়ে আছে এবং মুখে একটা অপ্রত্যাশিত অদ্ভুত এক হাসি, কিন্তু সে মারা গেছে। পরের দিন তার লাশকে একটি অ্যাম্বুলেন্সে করে তার বাসায় পাঠিয়ে দিয়েছিলাম। সরকারি কোয়ার্টার যেহেতু, তাই কেউই পুলিশের কাছে রিপোর্ট করেনি, তাহলে কোম্পানির নাম খারাপ হবে। এই জন্য আমি অ্যাম্বুলেন্সে করে লাশ পাঠিয়ে দিয়ে কুরিয়ারের মাধ্যমে একটি চিঠি ও কিছু টাকা পাঠিয়ে দিলাম আরিফার বাবার কাছে। আরিফার বাবার নাম ছিল আরাফাত সাহেব। চিঠিতে লিখেছিলাম, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার মেয়ের খেয়াল রাখতে পারি নাই। আমি দুঃখিত এসবের জন্য, আমার হাতে কিছুই ছিল না। সে হঠাৎ করেই কাজটি করে বসে। আপনার মেয়ে এমন করে সুইসাইড কেন করলো আমি তা জানি না। আমি খামে তার 1 মাসের বেতন এবং বাড়তি কিছু টাকা দিলাম, আমাকে ক্ষমা করবেন। চিঠি পাঠানোর 2 দিন পর রাতে আমি বসে বসে রুমে সিগারেট খাচ্ছিলাম এবং ভাবছিলাম যে হঠাৎ মেয়েটা এমন কেন করলো। এরই মধ্যে আমার ফোনে কল আসলো আরাফাত সাহেবের। আমি কল রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম আরাফাত সাহেব।
তিনি আমাকে স্বাভাবিকভাবেই উত্তর দিলেন। আমি একটু অবাক হলাম যে এত সবের পর তিনি এমন স্বাভাবিকভাবে কথা বলছেন কিভাবে। তিনি তো আমাকে খারাপভাবে কথা বলার কথা। আমি তাকে বললাম চিঠির কথা। সে বলল, জি, আমি আপনার চিঠি পেয়েছি। আমি চিঠিতে যা লিখেছিলাম আবারও তাকে তাই বললাম এবং ক্ষমা প্রার্থনা করলাম। কিন্তু অপরদিকে আরাফাত সাহেব আমাকে পাল্টা প্রশ্ন করেন, বলেন, বাবা, আসলে মেয়ে মারা যাওয়ার পর আমি 2 দিন বাইরে চলে গেছিলাম স্বাভাবিক হবার জন্য। আজকে সন্ধ্যার পর ফিরেছি। বাসায় ফেরার পর তোমার কাকি আমাকে চিঠিটা দিল। আমি চিঠিটা পড়েছি। সবই বুঝলাম বাবা, তুমি টাকা দিয়েছো যাতে আমার কিছু উপকার হয়। তবে তুমি ক্ষমা কেন চাচ্ছ? আর বাবা, আমার মেয়ে সুইসাইড করেছে সে কথা তোমাকে কে বলল? আর তুমিই বা কেন আমার কাছে ক্ষমা চাচ্ছ? আর আমার মেয়ের 1 মাসের বেতন তুমি দিলা। চিঠিতে লিখলা যে কয়েকদিন কাজ করেছিল তাই 1 মাসের পুরো বেতন দিয়েছো। এটা কেন দিয়েছো বাবা? আমি তোমার কোনো কথাই বুঝলাম না। আরাফাত সাহেবের কথা শুনে আমি কিছু বুঝলাম না। আমি তাকে আবার বললাম যে, আরাফাত সাহেব, আপনার মেয়ে আরিফা কয়েকদিন কাজ করেছিল তাই টাকাটা আমি দিয়েছি। আর আপনার মেয়ের জন্য আমি দুঃখিত। আরাফাত সাহেব আমার কথা শুনে এবার বললেন, বাবা, এদিকে আমার মেয়ে মারা গেল বাস অ্যাক্সিডেন্টে, 2 দিন হতে পারলো না। তুমি কেন আমার মেয়েকে নিয়ে এসব বলছো? আর আমার মেয়ে সুইসাইড করেছে এটা তোমাকে কে বলেছে? সে তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর আরিফা তোমার বাসায় কয়েকদিন কাজ করছে, এটা কিভাবে সম্ভব? এটা তো অসম্ভব। আমি বললাম, কাকা, অসম্ভব মানে? আপনি এসব কি বলছেন? আর বাস অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে আরিফা, এটা কি বলছেন আপনি? আরাফাত সাহেব আমাকে বললেন, বাবা, আরিফা তোমার বাসায় কয়েকদিন কাজ করেছিল, এটা অসম্ভব। কারণ যেদিন আরিফা বাসার থেকে রওনা দিয়েছিল তোমার বাসার উদ্দেশ্য নিয়েই, সেদিনই রিকশায় করে স্টেশনে আসার পথেই আরিফা একটি বাসের সাথে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তাহলে সে তোমার বাসায় কয়েকদিন কাজ করবে কিভাবে? আরাফাত সাহেব আমাকে ধমক দিয়ে বলেন যে আমার মেয়ে মারা গেছে, এই নিয়ে আমি তোমার সাথে মজা করব কেন বাবা? পাগল আমি না, পাগল হয়েছ তুমি। আমার মেয়েকে আমি নিজ হাতে দাফন দিয়েছি, জানাজা পড়েছি। তুমি গ্রামে আসো, তার কবর দেখে যাও। এই বলে তিনি কল কাটলেন। তার কথাগুলো শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে এবং আমি অনেক ভয় পেয়ে গিয়েছি। আমি হতভম্ব হয়ে সাথে সাথে আমার গাড়িটা নিয়ে বের হলাম গ্রামের উদ্দেশ্যে। গিয়ে আমি সোজা উঠলাম আরাফাত সাহেবের বাসায়। তিনি আমাকে দেখেই আমার হাত ধরে বললেন, আসো বাবা। তারপর আমাকে নিয়ে তিনি একটি কবরের সামনে দাঁড় করিয়ে বললেন, এই দেখো বাবা, এটা আমার মেয়ের কবর। তখন আমি দেখলাম আসলেই সেটা আরিফার কবর। কিন্তু আমার চোখ গেল কবরের উপর লেগে থাকা বোর্ডের উপর। সেখানে তারিখ লেখা 27শে জানুয়ারি 2024। এটা দেখে আমার পায়ের তলের জমি সরে গেল। আমি কি দেখছি এগুলো? যদি আরিফা আমার বাসায় যাওয়ার পথে অ্যাক্সিডেন্টে মারা যায়, তাহলে 4 দিন আমার বাসায় যেই মেয়ে ছিল সে কে ছিল? আমি তো আরিফাকে চিনি। সে তো অপরিচিত কেউ ছিল না, সে তো আরিফাই ছিল। আমি আরাফাত সাহেবকে বললাম, কাকা, আপনি লাশ পেয়েছেন কবে? তিনি বলল, যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিনের পরের দিন, অর্থাৎ 28শে জানুয়ারি সকালে ভোরবেলা ফজরের নামাজের পর জানাজা পড়ে তাকে দাফন করা হয়েছে। আমি আবার অবাক হলাম। আমি জিজ্ঞেস করলাম, কাকা, আপনি লাশ পেয়েছেন 28 তারিখে। আমি তো অ্যাম্বুলেন্সে করে লাশ পাঠিয়েছিলাম 31 তারিখে। আরাফাত সাহেব বললেন, লাশ কার? লাশ কিসের? আমি তো কোনো লাশই পাই নাই। তখন আমি সাথে সাথে সেই অ্যাম্বুলেন্স চালককে ফোন দিলাম। তার ফোন বন্ধ, তার সহকারীরও ফোন বন্ধ। আমি হসপিটালে ফোন দিলাম, সেখানে বললাম আমার একদিন একটি অ্যাম্বুলেন্স বুকিং করা হয়েছিল। সেই ড্রাইভারটার ঠিকানা চাইলাম। আমাকে হসপিটাল থেকে জানানো হলো, আপনি যে বুকিং করেছিলেন সেটা আপনি আবার ক্যান্সেল করে দিয়েছিলেন। এবং আমাকে তারা আরও বলে যে সেই দিনের বুকিং অ্যাকসেপ্ট করার পর তারা নাকি লাশ নেওয়ার জন্য আমার দেওয়া ঠিকানায় রওনা হওয়ার পর থেকে তারা উধাও হয়ে যায় এবং অ্যাম্বুলেন্সের নাকি কোনো হদিস পাওয়া যায়নি। সেদিনের পর থেকে এমনকি পুলিশ কমপ্লেন করার পরও কোনো লাভ হয়নি। সকল কিছুর পর আমার মাথা যেন কেমন ঘুরাচ্ছিল। আমি সেই দিন আরাফাত সাহেবের বাসায় রাত কাটিয়ে দিলাম। সকালে বাসায় রওনা হই।
এবং ভাবতে থাকি যে এসব কি হয়ে গেল আমার সাথে। আসলেই যদি আরিফা সেদিন মারা গিয়ে থাকে তাহলে আমার বাসায় কে বা কারা আসলো, কার লাশ আমি পাঠালাম অ্যাম্বুলেন্সে করে, এবং কার লাশ নিয়ে সেই ড্রাইভার ও সহকারী উধাও হয়েছে। অনেকগুলো প্রশ্নের মাঝে আমি দ্বিধায় পড়ে গিয়েছিলাম। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি একদিনও ঘুমাতে পারতাম না। রাতে এই মনে হতো আরিফা চলে আসছে, আরিফা এসে আমাকে বলছে আমাকেও খেয়ে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। তারপর আমি ডাক্তারের শরণাপন্ন হই এবং ডাক্তার আমাকে বলে আমার নাকি মনের মানসিক রোগ আছে। তারপর আমি একজন কবিরাজের সাথে যোগাযোগ করি। কবিরাজ আমাকে বিভিন্ন তন্ত্রমন্ত্র দেয় এবং একটি তাবিজ দেয়। সেই তাবিজটি আমি আমার সাথে রাখি। তারপর আমার সাথে কোনো ধরনের ঘটনাও ঘটেনি, কোনো সমস্যাও হয়নি। এই বলে হাফিজ সুহেল ভাই তার ঘটনাটি শেষ করেন। তো প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ঘটনাটি ভালো নাও লেগে থাকে তারপরেও প্রিয় লিসেনার্স আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের সাথে যদি কোনো ঘটে যাওয়া ঘটনা থাকে তাহলে আমাদের সাথে সেটি শেয়ার করবেন। আমরা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন আকাশ। তিনি আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখে এই ঘটনাটি পাঠিয়েছেন। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম সাদাত ভাই, আশা করছি ভালো আছেন। আজকে আমি যে ঘটনাটি আপনার সাথে শেয়ার করব, সেই ঘটনাটি আমার এক বড় ভাই নাম মোহাম্মদ হাফিজউদ্দিন সুহেল আমার কাছে শেয়ার করেছিলেন। প্রথমে বলে রাখি ঘটনাটি আমি কিভাবে সংগ্রহ করেছি। আমি খুলনা ব্লাড ডোনার ফাউন্ডেশনের একজন রেগুলার মেম্বার হওয়ার কারণে নানান সময়ে আমাকে ব্লাড ম্যানেজের কাজের উদ্দেশ্যে খুলনা মেডিকেল হসপিটাল 250 বেড যাওয়া আসা করতে হয়। এমনই একদিন ব্লাড ম্যানেজ করে মেডিকেল গিয়ে সকল কাজ শেষ করে আমি এবং আমার 2 বন্ধু বসে বসে কথা বলছিলাম। এরই মধ্যে আমাদের এক বড় ভাই মোহাম্মদ হাফিজউদ্দিন সুহেল, যিনি ঢাকার কোনো এক সরকারি অধিদপ্তরে কর্মরত আছেন, তিনি সেখানে আসলেন। আমাকে বসে থাকতে দেখে তিনি এগিয়ে আসলেন। তিনি সচরাচর খুলনায় আসেন না। তাকে দেখে আমিও অবাক হলাম। তার সাথে কৌশল বিনিময় করে চায়ের একটি টঙে বসলাম সকলেই। তারপর তাকে খুলনা আসার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন সেই ঘটনার বিষয়ে অস্বাভাবিক একটি সময় যা গত কয়েকদিন আগেই তার সাথে ঘটেছে। তো তিনি তার নাম ঠিকানা গোপন রাখার শর্ত দিয়ে আমার সাথে ঘটনাটি শেয়ার করতে রাজি হলেন। এবং মোহাম্মদ হাফিজউদ্দিন সুহেল এটা তার ছদ্মনাম, এবং ছদ্মনাম হিসেবেই আমি ব্যবহার করছি। তিনি চায়ের দোকানের থেকে 1 কাপ চা নিয়ে একটি বেনসন ধরিয়ে বলতে শুরু করলেন। যেভাবে তিনি বলেছেন আমিও তার বাসায় নিজের করে লেখার চেষ্টা করলাম। তো যেভাবে সুহেল ভাই বলছেন আমি সেভাবেই বলছি। আকাশ, জানো আমাদের আশেপাশে এমন অনেক কিছুই আছে যা আমাদের কল্পনারও বাহিরে, যা আমরা আশাও করতে পারি না যে এমনও হতে পারে। জানি না বিশ্বাস হবে কিনা, কিন্তু যা যা ঘটেছে নিজের সাথেই ঘটেছে, আর মিথ্যা বলে আমার কি লাভ। ঘটনার সময়কাল 27শে জানুয়ারি 2024। আমি সরকারি কর্মকর্তা হওয়ায় আমি ঢাকার কোনো একটি অঞ্চলের একটি সরকারি কোয়ার্টারে থাকি। 5 তলা বিশিষ্ট বিল্ডিংটির 4র্থ তলায় আমি বসবাস করি। পুরো বিল্ডিংটাই সরকারি কর্মকর্তাদের জন্য বানানো হয়েছে। আমি কাজের জন্য কোয়ার্টারে একাই থাকি এবং আমার পরিবার ঢাকার থেকে কিছু দূর প্রায় 3 ঘন্টার পথ পেরিয়ে একটি গ্রামে থাকে। যেহেতু একাই থাকি, আমার বাসার কাজ করার জন্য আমি একজন মেয়ের সাথে অর্থাৎ কাজের মেয়ের সাথে কথা বলে রেখেছিলাম এবং বলেছিলাম সে যেন আমাকে রান্না বান্না করে দেয়, এবং সে আমাদের ওই কোয়ার্টারেই থাকতো। তো ওই মেয়েটির নাম ছিল রাফিয়া। 27শে জানুয়ারি রাত আনুমানিক 1টা বাজে আমি রুমে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছি এবং সিগারেট খাচ্ছি। এর ভিতরে দরজায় রাফিয়া বেগম নক করলেন। তখন রাফিয়া বেগম বললেন,
ভাইয়া আসবো, আমার কিছু কথা ছিল। আমি বললাম, হ্যাঁ আসুন, আর পারমিশন নেওয়ার কি আছে, এটা তো আপনারই ঘর, বলুন কি বলবেন। রাফিয়া বেগম বলল, আসলে অনেক সময় হয়েছে পরিবার থেকে দূরে আছি, কারো সাথে দেখা করি নাই, এবং আমার স্বামীও অনেক অসুস্থ। তাই আমি ভাবছিলাম কিছুদিনের জন্য ছুটি নিয়ে গ্রামে গিয়ে পরিবারের সাথে কিছুদিন কাটিয়ে আসব। আমি বললাম, বুঝলাম, তো কতদিনের ছুটি লাগবে আপনার? রাফিয়া বেগম বললেন, বেশি দিন না, 10-12 দিন হলেই হবে। আমি বললাম, এতদিন তাহলে বাসার সকল কাজ কিভাবে হবে, আর আমার খাওয়া দাওয়া? আর আপনি তো জানেনই যে আমি বাইরের খাবার খাওয়া পছন্দ করি না। না, এতদিন ছুটি দেয়া যাবে না, কিছুদিন পর মাস শেষ হবে, 2-1 দিনের জন্য ঘুরে আসতে পারেন। আমারও একটি মিটিং আছে, আমিও বাইরে থাকবো 2 দিন। রাফিয়া বেগম মুখ গুমরা করে বলল, আচ্ছা ভাই, আপনি যা ভালো বুঝেন তাই করেন, সমস্যা নাই। আপনি যখন 2 দিনের ছুটি দিবেন, ঠিক আছে, 2 দিনের জন্যই আমি গিয়ে ঘুরে চলে আসব। রাফিয়া বেগম আমার কথা ফেললো না, খুবই সুন্দর ও সরল মনের মানুষ, যা বলি তাই শুনে। তিনি আর কোনো কিছু না বলে রুম থেকে চলে গেলেন। পরের দিন রাতে অফিস থেকে কাজ শেষ করে একটু গ্রামের দিকে গেলাম। ফিরতে ফিরতে একটু লেট হয়ে গেল, মাঝখানে একটু শপিং করে বাসায় ফিরলাম। বাসায় ফিরে দেখি রাফিয়া বেগম সোফায় বসে চা খাচ্ছে এবং টিভি দেখছে। আমাকে দেখে তিনি বললেন, কি ভাইয়া, এতগুলো শপিং ব্যাগ নিয়ে আসলেন, বিয়ে টিয়ে করছেন নাকি? আমি বললাম, আর বিয়ে এইসব এখন না, পরে। তারপর তার হাতে ব্যাগগুলো দিয়ে বললাম, আপনি তাড়াতাড়ি রেডি হন, গাড়ি 1 ঘন্টার মধ্যেই চলে আসবে। তিনি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। আমি বললাম, তাকিয়ে লাভ নাই, দ্রুত করুন, গাড়ি মিস হয়ে যাবে আপনার বাসায় যাওয়া। তিনি কথা শুনে খুবই খুশি মনে রেডি হলেন এবং আমি তার হাতে বাকি ব্যাগগুলো দিয়ে দিলাম। আমি তখন বললাম, এগুলো আপনার মেয়ে ও আপনার স্বামীর জন্য, আর অন্য ব্যাগের সব আপনার জন্য। বাসায় গিয়ে আপনি আরাম করে ঘুরে আসেন। আর হ্যাঁ, এই খামটি রাখুন, এই খামে 16,000 টাকা আছে, আপনার 1 মাসের বেতন। আর হ্যাঁ, এটা আমার তরফ থেকে, তাই চিন্তা করবেন না। তিনি খুব খুশি হলেন এবং প্রশ্ন করলেন, আমার খাওয়া দাওয়া এবং বাসার কাজ কি হবে? তখন আমি বললাম, সব ম্যানেজ করে রেখেছি, আপনি গিয়ে 1 মাস ঘুরে আসুন ভালোভাবে, এবং তারপর আবার বাড়ি ফিরবেন, তখন আবার ছুটি পাবেন না কিন্তু। তাকে নিয়ে গাড়িতে উঠিয়ে দিয়ে আমি বাসায় চলে আসি। পরের দিন ছুটি থাকায় আমি বাসায় বসে বসে সিগারেট খাচ্ছি এবং ল্যাপটপে কাজ করছি। রাত আনুমানিক 3টা বাজে। হঠাৎ বেল বাজার শব্দ। এত রাতে ঘরে কে আসলো দেখার জন্য উঠে দরজা খুলে দেখি, আরে আরিফা। তখন আমি বললাম, তুমি এখন এই সময়ে কেন? তোমার তো সকালে আসার কথা ছিল। আরিফা নতুন কাজের মেয়ে, আমি গ্রামে গিয়ে এই 1 মাসের জন্য তাকে ঠিক করে এসেছিলাম। আরিফা বলল, আসলে ভাইয়া, আমি লেট করে বের হয়েছিলাম, আর যেই বাসে আসছিলাম সেই বাসের টায়ার পাঞ্চার হয়ে যায় এবং আসার পথে ট্রাফিকও ছিল, তাই লেট হয়ে গেছে। পরের দিন সকালে আমি নাস্তা করে অফিসে যাব, তার আগে আরিফাকে সব কাজ বুঝিয়ে দিলাম। 2 দিন ধরে সবই ঠিকই যাচ্ছিল, কিন্তু হঠাৎ খেয়াল করলাম আরিফার মাঝে কিছু পরিবর্তন। সে যখন থেকে আসছে একবারও বাহিরে যাবার কথা বলেনি, এবং কেমন জানি ওকে গ্রামে যেমন দেখেছিলাম সেই অনুযায়ী 2 দিনে অনেক শুকিয়ে গেছে। তাকে হসপিটালে যাওয়ার কথা বললাম, কিন্তু সে তেমন আগ্রহ দিল না। পরের দিন রাতে বাসায় ফিরে ফ্রেশ হয়ে খেতে বসলাম। খেতে বসলে আমি খেয়াল করলাম আরিফা কেমন নজরে তাকিয়ে আছে, আমার খাওয়া দেখছে। আমি বললাম, তুমিও খেয়ে নাও, মনে হচ্ছে আজকে এখনো খাওয়া দাওয়া করুনি। আরিফা আমার কথা শুনে বলল, আমি একটু পর খেয়ে নিব, আপনি শেষ করুন। আমি খেয়ে দিয়ে রুমে চলে গেলাম। বেশ কিছুক্ষণ পর মনে হলো গিয়ে দেখি ওর খাওয়া দাওয়া হয়েছে কিনা। আমি উঠে ডাইনিং হলে গিয়ে দেখি আরিফা বসে খাচ্ছে, কিন্তু তার পাতে সব কাটা ও মাছের অবশিষ্ট, সে ওগুলো দিয়েই খাচ্ছে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, কি হলো আরিফা,
বাসায় কি খাবারের অভাব পড়েছে যে তুমি এসব দিয়ে খাচ্ছ? সে আমার কথা শুনে মনে হলো খুবই বিরক্ত হয়েছে। কেমন জানি অস্বাভাবিক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে সে বলল, না না ভাইয়া, আপনি তো জানেন গরিব মানুষ আমি, এসব দিয়ে খাওয়ার অভ্যাস আছে আমার। তার কথা শুনে আমি একটু ধমক দিয়ে বললাম, এগুলো কেমন যুক্তি আরিফা? সে আর কিছু না বলে খাবার প্লেট হাতে নিয়ে দম করে রান্নাঘরের দিকে চলে গেল। সেই দিন আর কিছু বললাম না। পরের দিন রাতে একই সময়ে খাওয়া শেষ করে দেখলাম সে একইভাবে তরকারির মাংস রেখে অবশিষ্ট দিয়ে খাচ্ছে। মানে এই যে মাংসের হাড্ডি, মাছের কাঁটা, এগুলো দিয়ে খাচ্ছে। আমি কিছু না বলে এড়িয়ে গেলাম। রাত আনুমানিক 2:30টার মতন বাজে। ঘুম ভেঙে গেলে আমি ওয়াশরুমের দিকে যাব। যাওয়ার সময় দেখলাম রান্নাঘরের লাইট অফ, কিন্তু ফ্রিজের যে আলো সেটা দেখা যাচ্ছে আর কর্কর শব্দ আসছে। তারপর আমি যেই রান্নাঘরে ঢুকলাম দেখি আরিফা তার হাতে সদ্য ফ্রিজে রাখা কাঁচা মাংসের প্যাকেট থেকে কাঁচা মাংস খুবলে খুবলে খাচ্ছে। এটা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই, কারণ আরিফাকে আমি ভালোভাবেই চিনি, ওর স্বভাব আচার খুব ভালো। সেদিন তাকে গ্রামে দেখলাম সে ঠিকঠাক, এখানে এসে তার কি হলো, এসব কি করছে সেগুলো আমি বুঝতে না পেরে তাকে ধমক দিয়ে বললাম, আরিফা এসব কি, এসব কোন ধরনের কাজ? দেখো আরিফা, যদি এমন কাজ করো তাহলে আর তোমাকে কাজ করা লাগবে না, তুমি কালই নিজের বাসায় ফিরে যাবা। এই কথা যখন আমি আরিফাকে বললাম তখন সে চিৎকার শুরু করলো এবং নিজের মাথার চুলগুলো সে নিজেই ছিঁড়তে শুরু করলো। তারপর আমি আরিফাকে ধমক দিলাম। যেই আমি তাকে ধমক দিতে গেলাম তখনই সে আমার গালে চোর বসিয়ে দিল। তারপর আমি তাকে ধমক দিয়ে বললাম, এটা কি করলে আরিফা? তারপর সে ধুম করে কিচেনের বড় জানালাটা খুলেই 4র্থ তলা থেকে এক লাফ দেয়। হঠাৎ করে সে লাফ দেওয়ায় আমি তাকে ধরতেও পারি নাই। সে সোজা নিচে গিয়ে ধপাস করে পড়ে, তার রক্ত মাটিতে গোল গোল করে ছড়িয়ে যাচ্ছে। আমি দ্রুত নিচে নেমে গেলাম। ততক্ষণে আশেপাশের সকলেই নিচে গিয়ে দেখলাম আরিফার চোখ দুটো লাল বর্ণের হয়ে আছে এবং মুখে একটা অপ্রত্যাশিত অদ্ভুত এক হাসি। কিন্তু সে মারা গেছে। পরের দিন তার লাশকে একটি অ্যাম্বুলেন্সে করে তার বাসায় পাঠিয়ে দিয়েছিলাম। সরকারি কোয়ার্টার যেহেতু, তাই কেউই পুলিশের কাছে রিপোর্ট করেনি, তাহলে কোম্পানির নাম খারাপ হবে। এই জন্য আমি অ্যাম্বুলেন্সে করে লাশ পাঠিয়ে দিয়ে কুরিয়ারের মাধ্যমে একটি চিঠি ও কিছু টাকা পাঠিয়ে দিলাম আরিফার বাবার কাছে। আরিফার বাবার নাম ছিল আরাফাত সাহেব। চিঠিতে লিখেছিলাম, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার মেয়ের খেয়াল রাখতে পারি নাই। আমি দুঃখিত এসবের জন্য, আমার হাতে কিছুই ছিল না। সে হঠাৎ করেই কাজটি করে বসে। আপনার মেয়ে এমন করে সুইসাইড কেন করলো আমি তা জানি না। আমি খামে তার 1 মাসের বেতন এবং বাড়তি কিছু টাকা দিলাম, আমাকে ক্ষমা করবেন। চিঠি পাঠানোর 2 দিন পর রাতে আমি বসে বসে রুমে সিগারেট খাচ্ছিলাম এবং ভাবছিলাম যে হঠাৎ মেয়েটা এমন কেন করলো। এরই মধ্যে আমার ফোনে কল আসলো আরাফাত সাহেবের। আমি কল রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম আরাফাত সাহেব। তিনি আমাকে স্বাভাবিকভাবেই উত্তর দিলেন। আমি একটু অবাক হলাম যে এত সবের পর তিনি এমন স্বাভাবিকভাবে কথা বলছেন কিভাবে। তিনি তো আমাকে খারাপভাবে কথা বলার কথা। আমি তাকে বললাম চিঠির কথা। সে বলল, জি আমি আপনার চিঠি পেয়েছি। আমি চিঠিতে যা লিখেছিলাম আবারও তাকে তাই বললাম এবং ক্ষমা প্রার্থনা করলাম। কিন্তু অপরদিকে আরাফাত সাহেব আমাকে পাল্টা প্রশ্ন করেন, বলেন, বাবা আসলে মেয়ে মারা যাওয়ার পর আমি 2 দিন বাইরে চলে গেছিলাম স্বাভাবিক হবার জন্য। আজকে সন্ধ্যার পর ফিরেছি। বাসায় ফেরার পর তোমার কাকি আমাকে চিঠিটা দিল। আমি চিঠিটা পড়েছি, সবই বুঝলাম বাবা, তুমি টাকা দিয়েছো যাতে আমার কিছু উপকার হয়, তবে তুমি ক্ষমা কেন চাচ্ছ? আর বাবা, আমার মেয়ে সুইসাইড করেছে সে কথা তোমাকে কে বলল? আর তুমিই বা কেন আমার কাছে ক্ষমা চাচ্ছ? আর আমার মেয়ের 1 মাসের বেতন তুমি দিলা, চিঠিতে লিখলা যে কয়েকদিন কাজ করেছিল তাই 1 মাসের পুরো বেতন দিয়েছো। এটা কেন দিয়েছো বাবা? আমি তোমার কোনো কথাই বুঝলাম না। আরাফাত সাহেবের কথা শুনে আমি কিছু বুঝলাম না। আমি তাকে আবার বললাম যে, আরাফাত সাহেব, আপনার মেয়ে আরিফা কয়েকদিন কাজ করেছিল তাই টাকাটা আমি দিয়েছি, আর আপনার মেয়ের জন্য আমি দুঃখিত। আরাফাত সাহেব আমার কথা শুনে এবার বললেন, বাবা এদিকে আমার মেয়ে মারা গেল বাস অ্যাক্সিডেন্টে, 2 দিন হতে পারলো না।
তুমি কেন আমার মেয়েকে নিয়ে এসব বলছো? আর আমার মেয়ে সুইসাইড করেছে এটা তোমাকে কে বলেছে? সে তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর আরিফা তোমার বাসায় কয়েকদিন কাজ করছে, এটা কিভাবে সম্ভব? এটা তো অসম্ভব। আমি বললাম, কাকা অসম্ভব মানে? আপনি এসব কি বলছেন? আর বাস অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে আরিফা, এটা কি বলছেন আপনি? আরাফাত সাহেব আমাকে বললেন, বাবা, আরিফা তোমার বাসায় কয়েকদিন কাজ করেছিল, এটা অসম্ভব। কারণ যেদিন আরিফা বাসার থেকে রওনা দিয়েছিল তোমার বাসার উদ্দেশ্য নিয়েই, সেদিনই রিকশায় করে স্টেশনে আসার পথেই আরিফা একটি বাসের সাথে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তাহলে সে তোমার বাসায় কয়েকদিন কাজ করবে কিভাবে? আরাফাত সাহেব আমাকে ধমক দিয়ে বলেন যে আমার মেয়ে মারা গেছে, এই নিয়ে আমি তোমার সাথে মজা করব কেন বাবা? পাগল আমি না, পাগল হয়েছো তুমি। আমার মেয়েকে আমি নিজ হাতে দাফন দিয়েছি, জানাজা পড়েছি। তুমি গ্রামে আসো, তার কবর দেখে যাও। এই বলে তিনি কল কাটলেন। তার কথাগুলো শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে এবং আমি অনেক ভয় পেয়ে গিয়েছি। আমি হতভম্ব হয়ে সাথে সাথে আমার গাড়িটা নিয়ে বের হলাম গ্রামের উদ্দেশ্যে। গিয়ে আমি সোজা উঠলাম আরাফাত সাহেবের বাসায়। তিনি আমাকে দেখেই আমার হাত ধরে বললেন, আসো বাবা। তারপর আমাকে নিয়ে তিনি একটি কবরের সামনে দাঁড় করিয়ে বললেন, এই দেখো বাবা, এটা আমার মেয়ের কবর। তখন আমি দেখলাম আসলেই সেটা আরিফার কবর। কিন্তু আমার চোখ গেল কবরের উপর লেগে থাকা বোর্ডের উপর। সেখানে তারিখ লেখা 27শে জানুয়ারি 2024। এটা দেখে আমার পায়ের তলের জমি সরে গেল। আমি কি দেখছি এগুলো? যদি আরিফা আমার বাসায় যাওয়ার পথে অ্যাক্সিডেন্টে মারা যায়, তাহলে 4 দিন আমার বাসায় যেই মেয়ে ছিল সে কে ছিল? আমি তো আরিফাকে চিনি, সে তো অপরিচিত কেউ ছিল না, সে তো আরিফাই ছিল। আমি আরাফাত সাহেবকে বললাম, কাকা আপনি লাশ পেয়েছেন কবে? তিনি বলল, যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিনের পরের দিন, অর্থাৎ 28শে জানুয়ারি সকালে ভোরবেলা ফজরের নামাজের পর জানাজা পড়ে তাকে দাফন করা হয়েছে। আমি আবার অবাক হলাম। আমি জিজ্ঞেস করলাম, কাকা আপনি লাশ পেয়েছেন 28 তারিখে, আমি তো অ্যাম্বুলেন্সে করে লাশ পাঠিয়েছিলাম 31 তারিখে। আরাফাত সাহেব বললেন, লাশ কার? লাশ কিসের? আমি তো কোনো লাশই পাই নাই। তখন আমি সাথে সাথে সেই অ্যাম্বুলেন্স চালককে ফোন দিলাম। তার ফোন বন্ধ, তার সহকারীরও ফোন বন্ধ। আমি হসপিটালে ফোন দিলাম, সেখানে বললাম আমার একদিন একটি অ্যাম্বুলেন্স বুকিং করা হয়েছিল। সেই ড্রাইভারটার ঠিকানা চাইলাম। আমাকে হসপিটাল থেকে জানানো হলো, আপনি যে বুকিং করেছিলেন সেটা আপনি আবার ক্যান্সেল করে দিয়েছিলেন। এবং আমাকে তারা আরও বলে যে সেই দিনের বুকিং অ্যাকসেপ্ট করার পর তারা নাকি লাশ নেওয়ার জন্য আমার দেওয়া ঠিকানায় রওনা হওয়ার পর থেকে তারা উধাও হয়ে যায় এবং অ্যাম্বুলেন্সের নাকি কোনো হদিস পাওয়া যায়নি। সেদিনের পর থেকে এমনকি পুলিশ কমপ্লেন করার পরও কোনো লাভ হয়নি। সকল কিছুর পর আমার মাথা যেন কেমন ঘুরাচ্ছিল। আমি সেই দিন আরাফাত সাহেবের বাসায় রাত কাটিয়ে দিলাম। সকালে বাসায় রওনা হই এবং ভাবতে থাকি যে এসব কি হয়ে গেল আমার সাথে। আসলেই যদি আরিফা সেদিন মারা গিয়ে থাকে, তাহলে আমার বাসায় কে বা কারা আসলো? কার লাশ আমি পাঠালাম অ্যাম্বুলেন্সে করে? এবং কার লাশ নিয়ে সেই ড্রাইভার ও সহকারী উধাও হয়েছে? অনেকগুলো প্রশ্নের মাঝে আমি দ্বিধায় পড়ে গিয়েছিলাম। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি একদিনও ঘুমাতে পারতাম না। রাতে এই মনে হতো আরিফা চলে আসছে। আরিফা এসে আমাকে বলছে আমাকেও খেয়ে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। তারপর আমি ডাক্তারের শরণাপন্ন হই এবং ডাক্তার আমাকে বলে আমার নাকি মনের মানসিক রোগ আছে। তারপর আমি একজন কবিরাজের সাথে যোগাযোগ করি। কবিরাজ আমাকে বিভিন্ন তন্ত্রমন্ত্র দেয় এবং একটি তাবিজ দেয়। সেই তাবিজটি আমি আমার সাথে রাখি। তারপর আমার সাথে কোনো ধরনের ঘটনাও ঘটেনি, কোনো সমস্যাও হয়নি। এই বলে হাফিজ সুহেল ভাই তার ঘটনাটি শেষ করেন। তো প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি একজন তান্ত্রিকের মেয়ের সাথে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা। ঘটনাটি যিনি আমার সাথে শেয়ার করেছেন তিনি আমার দূর সম্পর্কের নানা। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি।
আমার নানা দরিদ্র ছিলেন। পরিবারের সবার বড় হওয়ার কারণে সংসারের দায়িত্বটা নানার কাঁধে এসে পড়ে। কিন্তু তিনি কোনো কাজ খুঁজে পাচ্ছিলেন না। খুব অভাবে আমার নানার দিন কাটছিল। আমার নানা গ্রামের কয়েকজন বন্ধুকে বলে রাখে তারা কোনো কাজ পেলে যেন নানাকে ব্যবস্থা করে দেয়। তো প্রায় 2 সপ্তাহ পরে নানার একজন বন্ধু একটি কাজের খবর নিয়ে নানার কাছে আসেন। নানার কাছে আসার পর নানাকে বলেন যে একজন তান্ত্রিকের সাথে কাজ করতে হবে। তখন আমার নানা ভয় পেয়ে যান। তিনি তার বন্ধুকে বলেন, তান্ত্রিক তো বিভিন্ন জাদুবিদ্যা ও কুফরি কালাম করেন, তার হয়ে আমি যদি কাজ করি তাহলে গ্রামের মানুষ আমাকে খারাপ বলবে, আমি তার সাথে কাজ করতে পারবো না। তারপর নানার বন্ধু নানাকে বুঝান, তান্ত্রিকের কাজ তো তান্ত্রিকই করবে, কিন্তু তুমি শুধু তান্ত্রিকের বাসায় ছোটখাটো কাজ করে দিবে এবং তান্ত্রিক ভালো বেতনও দিবে। তখন নানা রাজি হয়ে যান, কারণ রাজি হওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না। সংসারের খরচপাতি এবং সংসার চালানোর জন্য কাজ না করলে তো টাকা পাওয়া যাবে না। তাই তিনি তার বন্ধুকে বললেন যে আমি কাজ করব তান্ত্রিকের সাথে, তুমি আমাকে কাজের ব্যবস্থা ঠিক করে দাও। তখন নানার বন্ধু বলল, আচ্ছা ঠিক আছে, আমি বিকালে এসে তোমাকে তান্ত্রিকের কাছে নিয়ে যাব। এই কথা বলে নানার বন্ধু তার বাসায় চলে যায়। তারপর বিকেলবেলা নানার বন্ধু নানার বাসায় আসেন এবং নানাকে নিয়ে ওই তান্ত্রিকের কাছে চলে যান। নানা ওইখানে যাওয়ার পর তান্ত্রিক নানাকে বিভিন্ন প্রশ্ন করেন। ওই তান্ত্রিক নানাকে বলেন, আমি যা যা করতে বলবো তা করতে পারবে তো? তখন নানা অবাক হয়ে বলেন, যা যা বলতে কি কি করতে হবে? তখন ওই তান্ত্রিক বলেন, বেশি কিছু করতে হবে না, আমার বাড়িতে যে সকল মেহমান আসবেন তাদেরকে দেখাশোনা করতে হবে এবং মাঝে মধ্যে আমি যখন বাইরে যাব তখন আমার সাথে যেতে হবে। তখন নানা বলেন, আচ্ছা ঠিক আছে। তখন তান্ত্রিক বলেন, বেতন নিয়ে কোনো চিন্তা করো না, আমি তোমাকে পর্যাপ্ত টাকা দিব, সে টাকা দিয়ে তুমি সহ তোমার পরিবার অনেক ভালোভাবেই চলতে পারবে। তো প্রিয় লিসেনার্স, এভাবে নানা তান্ত্রিকের বাসায় কাজ করতে থাকেন। লিসেনার্স, বলে রাখা ভালো যে ওই তান্ত্রিকের নাম ছিল কালু তান্ত্রিক। তিনি বিভিন্ন তন্ত্রমন্ত্রের মাধ্যমে জিনে ধরা রোগীর চিকিৎসা করতেন এবং ওই তান্ত্রিকের অনেক নাম ডাক ছিল, কারণ তিনি জিনে ধরা রোগীর খুব সহজেই চিকিৎসা করতে পারতেন। প্রিয় লিসেনার্স, একদিন ওই তান্ত্রিক নানাকে বলে রাত 12টার সময় কবরস্থান থেকে মাটি আনার জন্য। তখন নানা অনেক ভয় পেয়ে যান এবং তান্ত্রিকের মুখে মুখে বলেন, আমি এ কাজ করতে পারবো না। তখন তান্ত্রিক নানার উপর অনেক রেগে যান এবং নানাকে ভয় দেখান, যদি কবরস্থান থেকে মাটি না আনো তাহলে তোমাকে চাকরি থেকে বিতাড়িত করব। তারপর নানা চাকরি হারানোর ভয়ে তান্ত্রিকের কথায় রাজি হন। তারপর নানা 12টার দিকে কবরস্থানে যান এবং সাথে তার ওই বন্ধুকে নিয়ে যান, যেই বন্ধু নানাকে কাজের ব্যবস্থা করে দিয়েছিল। তারপর নানা ভয়ে ভয়ে ওই সদ্য দাফন হওয়া কবর থেকে মাটি আনতে যান। কিন্তু যখন ওই নানা মাটিতে হাত দিতে যাবেন তখনই নানার সাথে থাকা বন্ধু চিৎকার দিয়ে উঠল এবং দৌড় দিল। তারপর নানা এক মুঠ মাটি নিয়ে ওই বন্ধুর সাথে দৌড় দেন এবং সরাসরি তারা তান্ত্রিকের বাসায় চলে যান। যাওয়ার পর নানা তার বন্ধুকে জিজ্ঞেস করলো, চিৎকার কেন মারলি? তখন বন্ধু বলে উঠল, আমি দেখেছি একটা ছোট বাচ্চা 2 হাত নেই এবং মুখ দিয়ে রক্ত পড়ছে, এটা দেখে আমি চিৎকার দিয়ে দৌড় দেই। তখন নানাও অনেক ভয় পেয়ে যান। তারপর নানা আর ওই বন্ধু তান্ত্রিককে গিয়ে ওই মাটি দিল এবং তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা খুলে বলল। তারপর তান্ত্রিক তাদের বলল, ভয় পাওয়ার কিছু নেই, এইগুলো তোমাদের মনের ভুল। তারপর তান্ত্রিক ওই মাটি নিয়ে তার ঘরে চলে গেল। ওই দিন রাতে নানা আর তার বন্ধু বেশি রাত হওয়ার কারণে তান্ত্রিকের বাসায় থেকে যায়। ওই দিন রাতে তারা যখন একসাথে ঘুমায় তখন বাহিরে অনেক জোর হতে শুরু করলো এবং তাদের রুমের সাথেই তান্ত্রিকের রুম হওয়ায় তারা 2 জন শুনতে পায় তান্ত্রিকের আওয়াজ ছাড়াও আরও কেউ একজন তান্ত্রিকের সাথে কথা বলছে। তখন তারা 2 জন অনেক ভয় পেয়ে যায়
কারণ তারা যখন তান্ত্রিককে মাটি দেয় তখন তারা দেখেছিল তান্ত্রিকের ঘরে কেউ নেই, তান্ত্রিক একাই। কিন্তু এখন কার আওয়াজ শোনা যাচ্ছে? তারা দুজনই খুব ভয় পেয়ে গেল। তো তারা চুপি চুপি একজন আরেকজনকে বলছে, হয়তো তান্ত্রিকের সাথে কোনো জিন বা অদৃশ্য কোনো অবয়ব কথা বলছে। তারপর তারা কোনো কথা না বলে সেদিন রাতে আর ঘুমায়নি, জেগে জেগে সারা রাত পার করে দেয়। পরদিন প্রিয় লিসেনার্স, সকালবেলা নানা আর তার ওই বন্ধু তান্ত্রিককে গিয়ে জিজ্ঞেস করেন রাতে কে কথা বলেছিল। তখন তান্ত্রিক বলেন, একটি মেয়েকে আমি কালো জাদুর মাধ্যমে পাগল করে দেওয়ার জন্য আমাকে একজন 10,000 টাকা দিয়েছে, তাই আমি তোমাকে কবরস্থানের মাটি আনতে পাঠিয়েছিলাম। আর তোমরা যার কথা শুনেছ সে হলো খারাপ জিন, তার নাম সাফিন জিন। ওই মেয়েটিকে পাগল করার জন্য আমি ওই সাফিন জিনকে নিযুক্ত করেছি। প্রিয় লিসেনার্স, তান্ত্রিকের কথা শুনে নানার অনেকটা মন খারাপ হয়ে যায়। তখন তিনি তান্ত্রিককে বলেন, সামান্য টাকার জন্য আপনি একজন মানুষকে কেন পাগল করবেন? তান্ত্রিক বলল, আমার কাজই মানুষ যা চায় তাই করা। নানা বললেন, সেটা বুঝলাম, কিন্তু আপনার উচিত বুঝে শুনে বিবেক দিয়ে কাজ করা। কারণ আপনি যে মেয়েটিকে পাগল করবেন ওই মেয়েটি কি দোষী? তাছাড়া আপনি জিনে ধরা রুগীদের কাজ করেন, সেটা ভালো কাজ, কিন্তু নির্দোষ কারো ক্ষতি করাটা কি ঠিক হবে? তান্ত্রিক তখন বললেন, না, সেটা আমি জানি না মেয়েটি দোষী কিনা। তখন নানা বললেন, দয়া করে আপনি এই কাজ করবেন না। তখন তান্ত্রিক বললেন, আমি টাকার জন্য কাজ করি, এত কিছু ভেবে কাজ করতে গেলে আমাকে না খেয়ে মরতে হবে, তুমি আমার কাজে নাক গলিও না। তারপর নানা তান্ত্রিককে বলেন, আমি আর আপনার সাথে কাজ করব না। একথা বলে নানা আর নানার বন্ধু বাড়িতে চলে যান। তারপর নানা ওই তান্ত্রিকের কাজ ছেড়ে দেন এবং কৃষিকাজ করা শুরু করেন। তারপর একদিন তান্ত্রিক নানার কাছে আসেন, এসে নানাকে বলেন তার সাথে কাজ করার জন্য, কিন্তু নানা তাকে না করে দেন। তারপর তান্ত্রিক নানাকে বলেন, আমার মেয়ের বিয়ে আগামী 20 তারিখ, তুমি দয়া করে যদি 2 দিনের জন্য আমাকে একটু সহযোগিতা করো তাহলে ভালো হয়। তারপর নানা বললেন, ঠিক আছে, আমি আপনাকে সহযোগিতা করব, কিন্তু আমি কোনো খারাপ কাজে আপনাকে সহযোগিতা করতে পারবো না। আপনি বলছেন যে আপনার মেয়ের বিয়ে, তাই আমি আপনাকে সহযোগিতার জন্য রাজি হয়েছি, কিন্তু আপনি যদি আমাকে খারাপ কোনো কিছু করতে বলেন তাহলে কিন্তু আমি করতে পারবো না। তো তান্ত্রিক বলল, আচ্ছা ঠিক আছে, তুমি শুধু আমার মেয়ের বিয়েতেই সহযোগিতা করলে হবে, আর কিছু করতে হবে না। তারপর নানা 18 তারিখ তান্ত্রিকের বাসায় গেলেন এবং তান্ত্রিককে সাথে নিয়ে বিয়ের সব বাজার হাট করলেন। নানা তান্ত্রিককে জিজ্ঞেস করলেন, এত তাড়াহুড়া করে কেন বিয়ে দিচ্ছেন? তখন তান্ত্রিক বলে, পাত্র অনেক ভালো পরিবারের ছেলে, আমার মেয়ে তার দাদার বাড়িতে বড় হয়েছে, ওইখানে পাত্রর মা আমার মেয়েকে দেখে পছন্দ করেছে, আর আমার পেশাও তো ভালো না, তাই যত তাড়াতাড়ি বিয়ে দিব ততই ভালো। নানা বললেন, জি ঠিক বলেছেন। তারপর চলে আসলো বিয়ের দিন, 20 তারিখ। ওই দিন 8টা বেজে যায়, কিন্তু পাত্রপক্ষ আসে না। তখন তো মোবাইল ফোনও ছিল না যাতে যোগাযোগ করা যাবে, তো তারা কোনো উপায় না পেয়ে অপেক্ষা করতে থাকে। তারপর 8টা 20-এর দিকে পাত্রপক্ষ আসলো, মাত্র 3 জন। নানা 3 জনকে দেখে অবাক হয়, একটা বিয়েতে মাত্র 3 জন কিভাবে আসে? তারপর নানা ভাবে হয়তো এত দূরের পথ, তাই মাত্র 3 জন আসছে। তারপর বিয়ের কাজ এক এক করে সম্পন্ন হয়। তারপর যখন খাবার দাবার এনে পাত্রপক্ষকে দেয়া হলো, তখন নানা লক্ষ্য করেন প্রায় 10 জন মানুষের খাবার তারা 3 জন খেয়ে ফেলছে। তারপর এটা দেখে নানা অনেকটা অবাক হয় এবং ভাবতে থাকে এতগুলো খাবার কিভাবে তারা খাচ্ছে। তখন এই ব্যাপারটা তান্ত্রিকও লক্ষ্য করলো। তারপর তান্ত্রিক বলল, ওরা অনেক দূর থেকে এসেছে, সারাদিন না খেয়ে নদী পার হয়ে এসেছে, তাই হয়তো এতগুলা খাবার খাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষে পাত্রপক্ষের সবাই পাত্রী নিয়ে চলে যাওয়ার জন্য তান্ত্রিককে বলল, কিন্তু তান্ত্রিক তাদেরকে যেতে দিল না। বলল, অনেক রাত হয়ে গেছে, আজকে যাওয়ার দরকার নাই, আগামীকাল ভোরবেলার দিকে রওনা দিও। তো পাত্রপক্ষের 2 জন নানার সাথে রাতে থাকলো এবং
পাত্র তান্ত্রিকের মেয়েকে নিয়ে বাসর ঘরে ঢুকে গেল এবং তারা একসাথে থাকে। তারপর তান্ত্রিকের মেয়ের ঘুম ভাঙে ভোরে এবং চিৎকার দিয়ে উঠে। তারপর তান্ত্রিক, নানা এবং প্রতিবেশী সবাই দৌড়ে তার মেয়ের ঘরের দিকে যায়। যাওয়ার পর দেখে পাত্র ঘরে নাই আর মেয়ে কাঁদছে। তখন তান্ত্রিক জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? তারপর তান্ত্রিকের মেয়ে বলল, আমি যখন ঘুম থেকে উঠলাম, তারপর যখন ওই দরজা খুলতে যাব তখনই লক্ষ্য করি দরজা ভিতর থেকে লাগানো এবং আমার স্বামী আমার পাশে নাই। মেয়ের একথা শুনে তান্ত্রিক নানাকে ডাকতে তার ঘরে গেল। গিয়ে দেখে নানা একা ঘুমাচ্ছে। তারপর নানাকে যখন ডাক দিয়ে সব কথা বলল, তখন নানাও ভয় পেয়ে যায় এবং সারা বাড়ি খুঁজতে থাকে তারা তিনজনকে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। তারপর যখন নদীর ঘাটে খোঁজ নিতে যায়, তখন মাঝিকে বলল যে তোমার নৌকা দিয়ে কি তিনজন লোক ওপারে গিয়েছে? তখন মাঝি বলে, আমি সারা রাত থেকেই নদীতে আছি, কেউ তো গেল না। তখন তান্ত্রিক নৌকা দিয়ে নানাকে নিয়ে রওনা দিল তার মেয়ের স্বামীর বাসার উদ্দেশ্যে। তারপর 12 ঘন্টা পর গিয়ে পৌঁছালো তার মেয়ের জামাইয়ের বাসায়। গিয়ে যা দেখে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না তান্ত্রিক ও নানা। তারা দেখে 3টি লাশ খাটিয়ার মাঝে এবং সবাই কান্নাকাটি করছে। তারপর তারা এটা দেখে অবাক হয়ে যায় এবং তারা লাশগুলোর চেহারা দেখতে যায়। গিয়ে দেখে ওই কালকে রাতের 3 জনের লাশ। তখন তান্ত্রিক তার মেয়ের জামাইয়ের পরিবারের কাছে জিজ্ঞেস করে তারা কিভাবে মারা গেল। তখন তাদের পরিবারের সবাই বলে, যখন তারা 3 জন তোমার মেয়ের জন্য বাজার কিনতে যায়, তখন নদীতে নৌকা ডুবে তারা 3 জনই মারা যায়। তারপর তান্ত্রিক জিজ্ঞেস করলো কখন তাদের লাশ উদ্ধার করা হয়েছে। তখন তারা বলল, সন্ধ্যা 6টার দিকে নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তখন প্রিয় লিসেনার্স, তান্ত্রিক ও নানার মাথায় আকাশ ভেঙে পড়ল। তারা অবাক হয়ে যায়, সন্ধ্যা 6টায় যদি তারা 3 জনের লাশ উদ্ধার করা হয়, তাহলে রাত 8:30 কে তান্ত্রিকের মেয়েকে বিয়ে করলো? একই রকম দেখতে। তখন তান্ত্রিকের বুঝতে বাকি রইল না কারা এই কাজ করেছে। তখন নানা তান্ত্রিককে জিজ্ঞেস করলো, আপনি চুপ হয়ে আছেন কেন? তখন তান্ত্রিক বলল, আমি 2টা বাচ্চা জিনকে বন্দি করেছিলাম এবং ওই 2টা বাচ্চা জিনের মা বাবা আমার কাছে সব সময় আসতো এবং বলতো আমি যেন তাদের ওই বাচ্চাদের ছেড়ে দেই, কিন্তু আমি তাদের দিয়ে বিভিন্ন কাজ করাতাম। যেমন কাউকে যদি জিনে ধরতো, তাহলে আমি ওই শক্তিশালী জিনদেরকে দিয়ে জিনে ধরা রোগীর চিকিৎসা করতাম। বারবার তারা আমার কাজ করে দিত, কিন্তু আমি ওদের বাচ্চাদের মুক্ত করতাম না এবং ওদের কাছে যেতে দিতাম না। আরো 2 মাস আগে কথা ছিল আমি ওদের বাচ্চাদের ওই শক্তিশালী জিনদের হাতে তুলে দিব, কিন্তু আমি দেইনি। তাই হয়তো ওরা ভেবেছে আমি ওদের বাচ্চাদের ছাড়বো না, তাই ওরা এখন আমার ক্ষতি করতেছে এবং ভয় দেখাচ্ছে। আর এই ঘটনাটা ওই জিনেরাই ঘটিয়েছে। গত রাতে যদি ওই জিনের সাথে আমার মেয়ের মিলন হয়ে থাকে, তাহলে তো ওই জিন আমার মেয়েকে মেরে ফেলবে। আর আমি যদি ওই রাতে জিনদের সাথে আমার মেয়েকে যেতে দিতাম, তাহলে তারা ওই রাতেই আমার মেয়েকে হত্যা করে ফেলতো। এই কথাগুলো শুনে নানা ভয় পেয়ে চোখ মুখ লাল হয়ে গেল। কেঁপে কেঁপে নানা বলল, আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আমি গত রাত ওই জিনগুলোর সাথেই ঘুমিয়েছিলাম। তারপর তান্ত্রিক বলল, ওরা তোমার ক্ষতি করবে না, কারণ তুমি ওদের কোনো ক্ষতি করোনি, ওরা আমার ক্ষতি করবে। তারপর প্রিয় লিসেনার্স, তান্ত্রিক আরো বলে, ওরা আমার যে ক্ষতি করেছে আমি তাদেরকে উচিত শিক্ষা দিব। এখনো ওই জিনের 2টা বাচ্চা আমার কাছে বন্দি আছে। ওরা আমার যে ক্ষতি করেছে আমি তাদেরকে উচিত শিক্ষা দিব। এখনো ওই জিনের 2টা বাচ্চা আমার কাছে বন্দি আছে। তারপর নানা বললেন, আপনি ওই জিনগুলোকে ছেড়ে দিন, তা না হলে তারা আরো ক্ষতি করতে পারে আপনার। তারপর নানা ও তান্ত্রিক তাদের দাফন কাফনের কাজ শেষ করে তারা 2 জন আবার নৌকা দিয়ে তান্ত্রিকের বাসার উদ্দেশ্যে রওনা হয়। যখন তারা নৌকায় উঠে, তখনই তাদের সাথে ঘটে যায় একটি লোমহর্ষক ঘটনা। তো প্রিয় লিসেনার, এই ঘটনাটির বাকি অংশ আমি আপনাদের সাথে আগামীকালকের এপিসোডে শেয়ার করব।
এই তান্ত্রিকের সাথে ঘটে গিয়েছিল নৌকায় ওঠার পর ভয়ানক ঘটনা, এবং তার মেয়ের সাথে তো যে ঘটনাটি ঘটে গিয়েছিল সেই ঘটনাটি তো এখনো সম্পূর্ণ রয়েছে প্রিয় লিসেনার। তো আপনারা আশা করছি আগামীকালকের এপিসোডটি শুনবেন, এবং কথা না আবার এই প্রিয় লিসেনার্স চলে যাচ্ছি আরেকটি ঘটনায়। যাওয়ার আগে প্রিয় লিসেনার্স আপনাদেরকে একটি কথা বলে নেই, দয়া করে আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা পরবর্তী এপিসোড ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো প্রিয় লিসেনার্স আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আমাদের ঘটনাটি কিরকম লাগলো। তো আর কথা না বাড়াই চলে যাচ্ছি আরো একটি নতুন ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি একটি মসজিদ কেন্দ্রিক ঘটনা, মসজিদকে নিয়ে ঘটনাটি। তো এই ঘটনাটি আমাকে যে পাঠিয়েছে তার বয়স 18 বছর এবং সে একজন এসএসসি পরীক্ষার্থী। সে এসএসসি পরীক্ষা দিয়ে দিয়েছে এবং সে আমাদের সাথে এই ঘটনাটি শেয়ার করেছে। তো সে যেভাবে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করেছে আমি আপনাদের সাথে সেভাবেই ঘটনাটি প্রিয় লিসেনার শেয়ার করছি। আমাদের এসএসসি পরীক্ষা শেষ হলো এবং এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর আমাদের মসজিদের একজন বড় ভাই যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে আমাদের বাসায় আসলো। এসে আমার আম্মা আব্বাকে বলল যে খালা এরকম এরকম তার তো এসএসসি পরীক্ষা শেষ, আমরা আগামী বৃহস্পতিবার 40 দিনের জন্য একটি সফরে যাচ্ছি। প্রিয় লিসেনার্স বলে রাখা ভালো যে এটাকে চিল্লা বলা হয়, 40 দিনের চিল্লা। তো যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের জন্য আমি বিষয়টা খুলে বলছি যে মুসলিম ধর্মে যারা আছে তারা আসলে দিনের পথে আল্লাহর রাস্তায় সময় ব্যয় করে। কেউ কেউ 3 দিনের জন্য এক মসজিদ থেকে অন্য এলাকার আরেকটি মসজিদে যায়, অনেকে 40 দিনের জন্য দূর দূরান্তের মসজিদগুলোতে যায়, গিয়ে সেখানে তারা দিনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, যারা নামাজ পড়ে না তাদেরকে দাওয়াত দেয়, এইরকম আর কি। এই কাজের জন্য এটাকে বলা হয় চিল্লা। তো ওই মসজিদের বড় ভাই কি করলো, আমার মা বাবাকে বললো যে ওর তো এসএসসি পরীক্ষা শেষ, এখন তো সে বেকার সময় পার করছে, তো তার রেজাল্টও অনেকদিন পর দিবে। তো খালা আমরা বৃহস্পতিবারে 40 দিনের চিল্লায় এমুক মসজিদে যাচ্ছি, তো আপনি যদি শান্তকে আমাদের সাথে একটু দেন তাহলে ভালো হয় আর কি। তো শান্ত হলাম আমি আর কি প্রিয় লিসেনার। তো আমাকে এই কথা বললো, আমার মা বাবাকে এই কথা বললো যে আমাকে 40 দিনের জন্য তাদের সাথে যাতে দিতে এই অনুমতি আর কি তারা চাইছে। তো আমার মা বাবাও অত্যন্ত ধার্মিক ছিল এবং চিন্তা করলো যে পরীক্ষা শেষ, এখন আমি যদি এইরকম ঘোরাঘুরি করি তাহলে নষ্ট হয়ে যাব, তো সময়টা ভালো কাজে যেন লাগাই। তাই আমার মা বাবা রাজি হলো এবং বললো আচ্ছা ঠিক আছে আমি তোমাদের সাথে ওকে দিব, তোমরা দেখে শুনে রাখিও। তো প্রিয় লিসেনার্স ওই দিন ছিল মঙ্গলবার, তো বুধবার আর বৃহস্পতিবার এই 2 দিন ছিল আমাদের হাতে। তো আমি কাপড় চোপড় গুছালাম এবং আমি আমার আরেকটি বন্ধুকে বুঝিয়ে শুনিয়ে আমার সাথে নিলাম। তো প্রিয় লিসেনার্স বৃহস্পতিবার আসলো, বৃহস্পতিবার এশার নামাজ পড়ে আমরা ওই লাক্কাতুরার লাক্কাতুরা না, ওই পাহাড়তলির যে মসজিদটি, ওই পাহাড়তলির মসজিদে আমরা যাই এবং ওইখানে গিয়ে প্রিয় লিসেনার্স আমরা দিনের দাওয়াত দেই মানুষকে এবং সেখানে আমরা মসজিদে সবাই মিলেমিশে থাকতে শুরু করি। তো প্রিয় লিসেনার্স ঘটনাটি মূলত ওইখান থেকে শুরু হয়েছিল। যখন আমরা প্রথম দিন মসজিদে উঠলাম, ওই পাহাড়তলির মসজিদে উঠলাম, তখন আমরা মোট 17 জন মানুষ ছিলাম। আমাদের এলাকারই 17 জন ওই মসজিদে গেলাম, গিয়ে ওই মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং ওই মসজিদের সভাপতি সাহেব সবাই আসলেন, এসে আমাদেরকে একে অন্যের সাথে পরিচয় করিয়ে দিলেন। এবং প্রিয় লিসেনার শুধুমাত্র আমরাই যে ওই মসজিদে 40 দিনের জন্য চিল্লায় গেছিলাম তেমনটা কিন্তু না, অন্য আরেকটি এলাকা থেকে আরো 8-10 জন ওই মসজিদে এসেছিল ওই 40 দিন সময়ের জন্য মসজিদে আর কি। তো প্রিয় লিসেনার্স তো আমরা 2টি পক্ষ হয়ে গেলাম, 2 পক্ষ। এখানে একটা আমাদের এলাকা থেকে একদল গেলাম ওই মসজিদে চিল্লার জন্য,
আর ওই এলাকা থেকে আরো 10-12 জন আসলো। তো আমরা দুই পক্ষ দুইটা দল হয়ে গেলাম। তো আমরা নিজেরা নিজেদের মধ্যে পরিচিত হতে লাগলাম এবং একদিন 2 দিন করে আমরা সবাই সবার সাথে ভাই ভাইয়ের মতো আর কি চলতে লাগলাম। তো প্রিয় লিসেনার্স, ওই এলাকার একটি ছেলে, তার নাম ছিল আহাদ। আমরা প্রত্যেকেই অত্যন্ত চঞ্চল ছিলাম এবং কথাবার্তা বলতাম, একে অন্যের সাথে অনেক হাসি ঠাট্টা করতাম, মজা করতাম এবং ইসলামের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতাম, জিকির করতাম। তো একটা ছেলে আহাদ, সে কিন্তু প্রিয় লিসেনার্স এত বেশি কথা বলতো না। সে কিন্তু চুপচাপ নীরব হয়ে থাকতো। যদি কেউ তাকে কোনো কিছু জিজ্ঞেস করতো তখন সে উত্তর দিত, আর কোনো কিছু জিজ্ঞেস না করলে সে কোনো কথা বলতো না। তো এইরকম প্রকৃতি ছিল আর কি। তো প্রিয় লিসেনার্স, আমি কি করলাম, আমি একটু চঞ্চল প্রকৃতির, চঞ্চল টাইপের ছিলাম। আমি কি করলাম, আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই তোমার নাম কি? ওই দিন তো একসাথে অনেকের নামই পরিচিত হয়েছি, আমরা একে অন্যের সাথে পরিচয় হয়েছি, তোমার নামটা ভাই আমার মনে নাই, একটু যদি তোমার নামটা বলো। তখন সে বলল, আমার নাম আহার। প্রিয় লিসেনার, সে এতটাই চুপচাপ এবং নীরব ছিল, সে আমার নামটিও জিজ্ঞাসা করলো না যে আমার নাম কি, এটা সে জিজ্ঞাসা করলো। তখন আমি তাকে বললাম, ভাই তুমি কি আমার নাম জানতে চাইবে না? তখন সে বলল, আপনার নাম কি? তখন আমি বললাম, আমার নাম শান্ত। প্রিয় লিসেনার্স, এতটুকুই, সে আর কোনো কথা বললো না। তো আমি মনে মনে ভাবলাম সে হয়তো বা আমার সাথে কথা বলতে বিরক্ত বোধ করছে। আমি তখন আর তার সাথে কোনো কথা না বলে তাকে সালাম দিয়ে আবার আমি আমার চলে আসি। এসে আমি অন্যদের সাথে কথা বলতে থাকি। প্রিয় লিসেনার্স, এরকম 1 দিন 2 দিন 3 দিন করতে করতে প্রায় 10 দিনের মতো চলে গেল। আমাদের বাকি রইল আর 30 দিন। তো আমি প্রায় সময় লক্ষ্য করি, নামাজ যখন পড়া হয়, নামাজের সময় সে নামাজ পড়ে সে কোথায় যেন প্রিয় লিসেনার্স চলে যায়। তো আমি কিন্তু প্রিয় লিসেনার্স এই বিষয়টি লক্ষ্য করি, কারণ সবাই সবার মতোই চলছিল, কিন্তু আমার নজরটা তার উপর ছিল, কারণ সে খুব নীরব প্রকৃতি ছিল। আর আমার আগ্রহ জাগে সে কেন নীরব। কারণ প্রিয় লিসেনার্স, আমি ওই দিন ভেবেছিলাম যে সে আমার সাথে হয়তো আমাকে পছন্দ করে না, অথবা আমার সাথে কথা বলতে বিরক্তিবোধ করে। এটা আমি প্রথমে ভাবছিলাম। পরে দেখলাম যে না, সে শুধু আমি নই, আমাদের যে মসজিদে যে আরো বাকি 25-30 জন মানুষ ছিল, কারোর সাথেই সে কোনো ধরনের কথাবার্তা বলে না, চুপচাপ নীরব হয়ে থাকে। তো কোথায় যেন সে প্রিয় লিসেনার্স জোহরের নামাজ পড়ে আমরা সামান্য খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নেয় আর কি প্রিয় লিসেনার্স। তো সে কিন্তু প্রিয় লিসেনার্স কোথায় যেন চলে যায়। তো সেদিন আর আমি তাকে দেখতে পেলাম না। তারপর আসরের আজান দেওয়ার পর সে আবার মসজিদে আসলো। মসজিদে আসার পর আসরের নামাজ পড়লাম, পরে আমরা জিকির করলাম, আমরা কিতাব পড়লাম। পড়ার পর মাগরিবের আজান দিয়ে দিল। মাগরিবের নামাজ পড়ার পর প্রিয় লিসেনার্স আমি আবার তার কাছে গেলাম, গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম যে, আব্দুল আহাদ ভাই, আপনি সবসময় নীরব থাকেন, আপনি কারোর সাথে কোনো কথা বলেন না, কারোর সাথে কোনো ধরনের হাসি ঠাট্টা বা কারো ধরনের কোনো সাথে কোনো স্বাভাবিক কথাবার্তা আপনি বলেন না। ভাই আপনি যদি একটু বলতেন আপনার কি হয়েছে, আপনার কি সমস্যা, আমাকে যদি একটু বলতেন। আমি আপনাকে যখনই খেয়াল করি তখনই দেখি আপনি নীরব, তখনই দেখি আপনি কিসব যেন একটা চিন্তার মধ্যে আছেন, আপনাকে দেখে মানে আমার ভালো লাগে না। তো তখন আব্দুল আহাদ বললো যে, ভাই না, আমি এরকমই ভাই, আমার কারোর সাথে কোনো কথা বলতে ভালো লাগে না, আমার কোনো কিছুই ভালো লাগে না ভাই। তখন শান্ত তার আরেকজন যে বন্ধু ছিল তাকে যে নিয়ে গেছিল তাকে বিষয়টি শেয়ার করে যে এরকম এরকম সে কথাবার্তা বলে না, সে সবসময় চুপচাপ নীরব থাকে, তো বিষয়টা কি বুঝি নাই। তখন তারা দুই বন্ধু পরামর্শ করলো যে সে কোথায় যায় এবং কি করে এই বিষয়গুলো আমাদেরকে জানতেই হবে। তো প্রিয় লিসেনার, তারা যখন সে জোহরের নামাজ যাওয়ার পরের দিন জোহরের নামাজ যাওয়ার পরে সে ভাতটা খেয়ে কোথায় যেন চলে যায়, সে এইটা দেখার জন্য শান্ত আর তার বন্ধু তাকে ফলো করতে থাকে। এবং এক সময় আব্দুল আহাদ বুঝে ফেলে যে শান্ত আর তার ওই বন্ধু তাকে ফলো করতেছে। তখন আব্দুল আহাদ বলে যে, ভাই আপনি আমাকে ফলো করছেন কেন? তখন শান্ত আর তার বন্ধু আব্দুল আহাদকে একদম জোর করে যে, ভাই আজকে আপনাকে বলতেই হবে, আপনি কিসের চিন্তায় আছেন, আমাদেরকে শেয়ার করুন,
সমস্যা নাই ভাই, আমরা কারো কাছে কোনো কিছু বলবো না। তখন আব্দুল আহাদ শেয়ার করতে থাকে তার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা। প্রিয় লিসেনার্স, তখন আব্দুল আহাদ বলে, ভাই আমার বাবা মা পৃথিবীতে কেউ বেঁচে নাই এবং তারা মারা গেছে ভাই প্রায় 30-35 দিন হয়। প্রথমত হচ্ছে তারা মারা যাওয়ার পরে আমি খুব একটা কষ্টে আছি, তাদেরকে ভুলতে পারতেছি না। মহান আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন, তিনিই জন্ম মৃত্যুর মালিক, তাতে আমার কোনো মন খারাপ নেই ভাই। আমি আল্লাহর কাছে সব সময় তাদের জন্য দোয়া করি। কিন্তু আমার মা বাবার যে অস্বাভাবিক মৃত্যু হয়েছে তার জন্য আমি সব সময় চিন্তায় থাকি এবং আমার সাথে অত্যন্ত ভয়ানক ঘটনা হয়। তো এই কথা বলার পর শান্ত তার বন্ধু অবাক হয়ে যায়, ভাই কি বলতেছেন এইসব, আপনার বাবা মা কি একসাথে মারা গেছে? তখন ওই আব্দুল আহাদ বলে উঠলো, হ্যাঁ ভাই, আমার বাবা মাকে একসাথেই তাদের লাশ পাওয়া গেছে। তো এই কথা শোনার পর শান্ত আর তার বন্ধু চমকে উঠে অবাক হয়ে যায়। তখন তারা পুরো ঘটনাটি শোনার জন্য আব্দুল আহাদকে অনুরোধ করে। তখন আব্দুল আহাদ তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো তাদেরকে বলতে লাগলো। তখন আব্দুল আহাদ বলল, ভাই আমরা একটা গ্রামে বাস করি এবং ওই গ্রামে আমরা বাপ চাচা হচ্ছে 3 জন। তো আমার এক চাচা মারা গেছে এবং আমার ওই মারা যাওয়া যে চাচা ছিলেন তিনি তার পরিবারের যে ছেলে মেয়ে আছে তারা সবাই শহরে থাকে, গ্রামটা ওইখানে যে তারা কেউ থাকে না, তো তারা তাদের বাউন্ডারি করে তাদের জায়গাটা তারা নিয়ে নিছে। কিন্তু সমস্যা হইছে আমার বাবার এবং আমার যে চাচা ওই 2 জনের জায়গাটা এখনো ভাগাভাগি হয় নাই এবং আমার চাচা সবসময় আমার বাবাকে জোর জবরদস্তি করতো, আমার বাবাকে দেখতে পারতো না। আমার বাবাকে না দেখারও আর একটা কারণ আছে, কারণ আমার বাবা ছিল সৎ ভাই। প্রিয় লিসেনার্স, যখন আব্দুল আহাদ বলল সৎ ভাই, তখন শান্ত এবং তার বন্ধু বলল যে ও তোমার বাবা সৎ ভাই, এই কারণে মনে হয় তারা একটু তোমাদেরকে দেখতে পারতো না। তো তখন আব্দুল আহাদ বলে, হ্যাঁ তারা আমার ওই চাচা, আমার বড় চাচা আমাকে ঠিকই দেখতে পারতো, কিন্তু ওই মেজো চাচা আমাদেরকে দেখতে পারতো না। তারা আমাদেরকে সবসময় জোর জবরদস্তি করতো আমরা যেন এখানে এই জায়গাগুলো ফেলে আমরা চলে যাই। তো আমার ওই মেজো চাচার সম্পত্তির অনেক লোভ ছিল এবং সে ওই জায়গার লোভে সে সব সময় আমাদের সাথে বিভিন্নভাবে খারাপ আচরণ করত, ঝগড়া করত, আমরা যেন এই জায়গাটি ছেড়ে দূরে কোথাও চলে যাই। তো প্রিয় লিসেনার্স, ওই জায়গার অনেক দাম ছিল, বাজার মূল্য অনেক টাকা ছিল এবং আমরা তাদের অত্যাচার দিনের পর দিন সহ্য করতে থাকি। এই কথাটি আব্দুল আহাদ বলল এবং ওই জায়গাটি তাদের ওই মেজো চাচার অত্যাচার কিন্তু তারা দিনের পর দিন সহ্য করে, কিন্তু কোথাও যেতে পারে না, কারণ তারা আর্থিকভাবে ছিল অসচ্ছল, যে কারণে তারা কোথাও যেতে পারছিল না, যে অন্য কোথাও গিয়ে ঘরটর বানিয়ে জায়গা কিনে থাকবে, ওই রকমও পারতেছিল না। তো আব্দুল আহাদ আরো বলল যে আমরা গরু পালতাম, আমাদের গরুটা ওদের সীমানায় যেত, অনেক সময় গরু অনেক সময় প্রসাব করতো, পায়খানা করতো, তো এইসব গোবর টুবর তাদের সীমানায় গেলে তারা আমাদের সাথে ওইটা নিয়েও ঝগড়া লাগাতো। তো তারা আমাদের গরুকে বিষ খাইয়ে মেরে ফেলে। তো প্রিয় লিসেনার্স, এই কথাগুলো যখন আব্দুল আহাদ বলছিল তখন শান্তরা কিন্তু মনোযোগ সহকারে শুনছিল। তো তারপর মাগরিবের আজান দিয়ে দেয় এবং তখন আব্দুল আহাদ ঘটনার পুরোটা বলতে পারেনি। তখন যে যার মতো করে বললো, ভাই ঘটনা আপনার পরে শুনবো, এখন নামাজ পড়ে ফেলি চলেন। তখন তারা নামাজ পড়ে ফেলে এবং নামাজ পড়ে কিছু জিকির আজকার করে তারা এশার নামাজও পড়ে ফেলে। তো এশার নামাজের পর তারা কিন্তু একসাথে প্রিয় লিসেনার্স ঘুমায় সবাই। তো সবাই একসাথে সুন্দরভাবে ওই যে মসজিদে যখন তারা ঘুমায়, তো তারা একসাথে ঘুমালো, শান্তর বন্ধু এবং ওই আব্দুল আহাদ তারা একসাথে ঘুমালো এবং রাতে তাদের বাকি ঘটনাটুকু বলতে লাগলো। যখন গরুটাকে বিষ খাইয়ে মেরে ফেললো তখন আমার বাবা তাদেরকে, আমার মেজো চাচাকে কোনো কিছু বলে নাই, কারণ মেজো চাচা ছিল অনেক রাগী মানুষ
যে অন্য কোনো ক্ষতি কি করে ফেলে বা আমাকে কি কিছু করে ফেলে, তাই আর সে কোনো কিছু বলে নাই, আল্লাহর কাছে রেখে দিল, আল্লাহর কাছে বিচার দিছে, শেষ, এতটুকু। তো এখানে যদি আমার মেজর চাচার অত্যাচার বন্ধ হতো তাহলেও ভালো ছিল, কিন্তু তার অত্যাচার থামলো না। এরপর আমাদের প্রায়ই তারা টাকার অফার করতো যে তোমাদের এত টাকা দিচ্ছি, তোমরা চলে যাও। আমার বাবা কিছুতেই রাজি হয় নাই অন্য জায়গায় যাওয়ার জন্য। আমার বাবা বলছেন, তা আমার বাবার সম্পত্তি, এখানে আমি যতদিন আছি আমি থাকবো, আমি কেন চলে যাব? আর আমার টাকা পয়সা তো আমি কখনো চাইনি, বা আমি কি তোমাকে বলছি যে আমার জায়গা বিক্রি করব? তো প্রিয় লিসেনার্স, এই কথা বলার পর তার চাচা আরো রাগান্বিত হয়ে যায়, বলছে তোদের আমি দেখে নিব। প্রিয় লিসেনার্স, এই কথা বলার পর প্রায় 1-2 মাস ভালোই চলছিল। আমার ওই চাচা কোনো ধরনের কথাবার্তা বলছিল না, কোনো ধরনের ঝগড়াঝাটিও করতেছিল না। কিন্তু হঠাৎ একটি দুর্ঘটনা ঘটে। ঘটনাটি এমন, আব্দুল হক বলল আর কি, যে একদিন আমাদের টিনের চালে অনেক শব্দ হতে লাগলো, পাথরের শব্দ, এবং রাতে যেন কে এসে ডাকে আমার বাবা মাকে। তখন আমি অনেক ভয় পাই, তখন আমি ছোট ছিলাম, আমি অনেক ভয় পাই। তো প্রিয় লিসেনার্স, এই কথা যখন আব্দুল আহাদ বলল, শান্ত কিন্তু মনোযোগ দিয়ে শুনতেছিল সব ঘটনাগুলো। তখন আব্দুল আহাদ আরো বললো যে আমার বাবা মাকে ডাকতো এবং আমার বাবা মা আমাকে নিয়ে ভয় পেত। তখন আমার বাবা মা সিদ্ধান্ত নেয় যে এইভাবে তো এই বাসা থাকা যায় না। তো আমার বাবা মা তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে চিন্তা করলো যে এই জায়গাটা তারা ছেড়ে অন্য কোথাও বাড়ায় থাকবে। তো এই সিদ্ধান্ত নেওয়ার পর তারা কি করলো, সপ্তাহখানেক পর তারা যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনারা শুনবেন, সেটি শোনার পর আপনারা নিজেকে ধরে রাখতে পারবেন না। তো আব্দুল আহাদ বলে উঠলো যে হঠাৎ করে একদিন কে যেন ঘরের বাইরে দরজায় টক টক শব্দ করছিল। তো আমার বাবা মা অনেক ভয় পায়। ভয় পাওয়ার পর তারা আমাকে বলে, চুপ করো, কোনো কথা বলিও না। তখন অনেক আশেপাশে অনেক জোর বইতে লাগলো, মনে হচ্ছিল যে আমাদের গড়টা এই জোরে জোরে এই গড়টা এখনই উপড়ে ফেলবে। এই কথা বলার পর আব্দুল আহাদ আরো বলল যে সেদিন আমার বাবা মা আমাকে নিয়ে ঘুমিয়েছিল। তো আমার যখন প্রিয় লিসেনার্স ঘুম ভাঙলো, তখন আমি আমার বাবা মাকে কাউকেই বিছানায় দেখতে পেলাম না। তো এই কথা বলার পর আব্দুল আহাদ যখন এই কথা বললো, তখন শান্ত আর শান্তর বন্ধু বলল, তোমার বাবা মা কোথায় গেছিল ওই দিন তাহলে? তখন আব্দুল আহাদ বলল যে আমি আমার বাবা মাকে বিছানায় যখন না পাই, তখন আমি বেরিয়ে পড়ি, বাইরে বের হই। বাইরে বের হয়ে আমি দেখি চিৎকার চেঁচামেচির শব্দ, চারদিকে মানুষ জড়ো হয়েছে। তখন আমি গিয়ে দেখি যে আমার বাবা মার লাশ পুকুরের সামনে রাখা। তখন সেটা দেখে প্রিয় লিসেনার্স আমি কান্নায় ভেঙে পড়ি, এবং চারপাশের লোকজন বলা বলি করছিল যে আমার বাবা মার লাশ ওই পুকুরে নাকি ভাসছিল। তো এটা দেখার পর প্রিয় লিসেনার্স আমি কান্নায় ভেঙে পড়ি। তখন কিন্তু আমি খুব একটা বয়সও ছিল না, 3 মাস আগের ঘটনা, আর আমি তো এখনো ছোট, আমি কি করব তখন কোনো কিছু বুঝতে পারতেছিলাম। শান্তকে যখন এই কথাটা বললো, তখন শান্ত লক্ষ্য করলো যে আব্দুল আহাদের চোখ দিয়ে ডল ডল করে পানি পড়ছে। তখন আব্দুল আহাদ আরো বললো যে আমি আমার বাবা মাকে শেষবারের মতো দেখি এবং তাদের দাফন কাফনের ব্যবস্থা করি গ্রামের কয়েকজন লোক নিয়ে, এবং তাদেরকে কবর দিই। তো আর কোনো সমস্যা হচ্ছিল না। যখন কোনো সমস্যা না হয়, তখন আমি চিন্তা করতে লাগলাম যে আমার বাবা মা কিভাবে মারা গেল। তখন আমার সন্দেহ হয় যে আমার ওই চাচা আমার বাবা মাকে কোনো না কোনো ভাবে হত্যা করছে। তো এইরকম কোনো প্রমাণও আমি পাইনি, যার ফলে আমি আমার চাচাকে পুলিশ দিয়ে ধরিয়ে দিব বা কোনো একটা ব্যবস্থা নিব। আর আমার চাচাও ছিলেন অনেক টাকাওয়ালা, তো টাকাওয়ালা থাকার ফলে তার কিন্তু অনেক পাওয়ার ছিল, ক্ষমতা ছিল। আমি একা কিছু করতে পারবো না, আমি তাই থেমে যাই, চুপ হয়ে থাকি। এই কথা বলার পর শান্ত বলল, এই ঘটনায় তুমি, তাই তো বলি তুমি এত চুপ হয়ে কেন থাকো? তখন
আব্দুল আহাদ আরো বলল যে এরপর যা ঘটনাটা শুনবে এটা শুনে আরো অবাক হবে। তখন শান্ত বলল, আচ্ছা ঠিক আছে, কি ঘটনা আমাকে বলো। তখন আব্দুল আহাদ বলল যে আমার বাবা মা মারা যাওয়ার প্রায় 1 মাস পর আমার সাথেও সেই একই ঘটনা ঘটতে লাগলো। রাতে কারা যেন আমার টিনের চালে পাথরের শব্দ পেতাম এবং ভয়ঙ্কর আওয়াজ পেতাম যে কেউ আমাকে ডাকছে, আহাদ আহাদ বাইরে আসো। তখন আমি অনেক ভয় পেতাম। আমি ভয় পেতাম এই ভেবে যে যদি দরজা খুলি তাহলে তো ওরা আমাকে মেরে ফেলবে। আমি ভয়ে আল্লাহ আল্লাহ করতাম, কুরআন শরীফ বুকে জড়িয়ে আমি ঘুমিয়ে পড়তাম। তো অনেক সময় কুরআন শরীফ বুকে নেওয়ার সাথে সাথে অনেক সময় ওই চিৎকারগুলো বা আওয়াজগুলো বন্ধ হয়ে যেত, কিন্তু আবার পরের দিন আবার শুরু হয়ে যেত। আবার আমি যখন দোয়া দুরুদ পড়তাম তখন আবার কিছুটা শান্ত হতো। তো আমি আরেকদিন লক্ষ্য করলাম যে আমার বাবা মা আমাকে ডাকছে যে আহাদ দরজা খুলো, আমরা আসছি। তো এই কথা শুনে আমি দরজা খুলে যাচ্ছিলাম, কিন্তু আবার আমার মনে হলো যে আমার বাবা মা তো পৃথিবীতে বেঁচে নেই, তাহলে আমাকে কারা ডাকছে। তো এই কথা ভেবে আবার আমি থমকে যাই। থমকে গিয়ে আমি চিৎকার করে কাঁদতে থাকি, একা একটি করে আমি কাঁদতে থাকি আর দোয়া দুরুদ পড়তে থাকি। ওই দিনটা আমার অনেক কষ্টে যায়। তারপর সকালবেলা উঠে আমি মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলি। মসজিদের ইমাম সাহেবের সাথে আমি আমার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা যখন শেয়ার করি, তখন মসজিদের ইমাম সাহেব আমার সাথে আসেন আমাদের বাসায়। এসে তিনি ঘরটি চারিদিকে দেখেন এবং বাড়ির আশপাশটা একটু লক্ষ্য করেন। লক্ষ্য করার পর তিনি দোয়া দুরুদ পড়তে থাকেন এবং আমাকে বলেন, তুমি আজকে রাত্রে এখানে থেকো না। আমি এই জিনিসটা খবর নিচ্ছি যে কিসের জন্য তোমার সাথে এই ঘটনাটি ঘটতেছে। তো ওই রাতে আমি ইমাম সাহেবের সাথে মসজিদের কোয়ার্টারে থাকি। যখন মসজিদের কোয়ার্টারে থাকি তখন দেখলাম ইমাম সাহেব ওনার কোয়ার্টার থেকে বের হয়ে যাচ্ছেন এবং আমাকে বলছেন, তুমি এই রুম থেকে বের হয়েও না, এটা সুরক্ষিত, এখানে তোমার কোনো সমস্যা হবে না। তখন আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোথায় যাচ্ছেন। তখন বলল, আমি একটি জিনের কাছে যাচ্ছি এবং এই জিনের কাছ থেকে আমি তোমার বাসায় কি হচ্ছে সেই বিষয়গুলো জানবো। তখন ইমাম সাহেব এই কথা বলে বের হয়ে গেলেন। বের হয়ে তিনি তার অধীনস্থ জিনের সাথে কথা বলতে লাগলেন এবং উনি জানতে পারলেন যে আমাদেরকে নাকি কালো জাদু করা হয়েছে। আমরা যাতে প্রত্যেকেই কঠিনভাবে মারা যাই সেজন্য আমাদের ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে। একটা জিন, খারাপ বদ জিন, ওই জিন আমার বাবা মাকে বিভিন্ন ছলনায় ফেলে পুকুরে ডেকে নিয়ে ওইখানে তাদেরকে ডুবিয়ে হত্যা করে এবং ওই জিনটাই নাকি আমার সাথে লাগিয়ে দিয়েছে কালো জাদুর মাধ্যমে, যাতে আমাকেও তারা শেষ করে ফেলে। এবং ওই জিনে এইটাও খবর দেয় ইমাম সাহেবকে যে ওই জিনটা এখনো তার সাথে আছে এবং সুযোগ পেলেই তাকে ক্ষতি করবে। তো প্রিয় লিসেনার্স, এটা যখন ইমাম সাহেব জানতে পারেন, জানার পর আব্দুল আহাদকে সবকিছু খুলে বলেন যে এরকম তোমার সাথে বদ জিন আছে এবং ওই জিনটা তোমার বাবা মাকেও হত্যা করছে এবং তোমাদেরকে কালো জাদু করে পৃথিবী থেকে চিরতরে বিদায় দেওয়ার জন্যই এটা কালো জাদু করছে। তখন আব্দুল আহাদ জিজ্ঞাসা করলো যে আমাদের এই কালো জাদুটা কে করছে। তখন ইমাম সাহেব বলল, কে করছে সেটা হচ্ছে তোমার চাচা, তোমার মেজো চাচাই তোমাদেরকে হত্যা করার জন্য এই কালো জাদুটি করেছে। তখন আব্দুল আহাদ কাঁদতে লাগলো যে আমার চাচা, আমার বাবা সৎ ভাই হয়ে বলে কি আমার চাচা এই জঘন্য কাজটি করতে পারলো। তখন ইমাম সাহেবকে জড়িয়ে ধরে অনেক কাঁদতে লাগলো আব্দুল আহাদ। তখন ইমাম সাহেব বললেন, সমস্যা নাই, আমি তোমার ঘরটা বন্ধ করে দিচ্ছি এবং তোমাকে কিছু পানি পড়া এবং তেল পড়া দিচ্ছি এবং একটি তাবিজ দিচ্ছি, সেটি তুমি সবসময় তোমার পকেটে রাখবে, তোমার কোনো সমস্যা হবে না এবং ওই জিনটি তোমার ক্ষতি করার চেষ্টা করবে, তুমি সাবধানে থেকো। তো ইমাম সাহেবের কাছ থেকে সেই পানি পড়া, তেল পড়া এবং তাবিজটি নেওয়ার পর তার আর কোনো সমস্যা হলো না। তারপর সে যখন বাহিরে একদিন ওই তাবিজটি দেখে বাথরুম করার জন্য বাথরুমে গেল। তো ওই বাথরুমে যাওয়ার পর প্রিয় লিসেনার্স, সে লক্ষ্য করলো বাহিরে বিভৎস চেহারার একজন তাকে ডাকছে এবং তার বাবা মার কণ্ঠের মতো করে তাকে ডাকছে, আব্দুল আহাদ, আমি তোর বাবা, চল আমার সাথে ওই পুকুর থেকে ঘুরে আসি।
এই কথাটি যখন আব্দুল আহাদকে বলল, তখন প্রিয় লিসেনার্স সে ভয়ে চিৎকার করতে লাগলো এবং সে অনুভব করলো যেন তার শরীরের রক্তগুলো শেষ হয়ে যাচ্ছে। তো সে এক দৌড়ে প্রিয় লিসেনার্স সে চলে গেল তার ঘরে এবং সাথে সাথে গিয়ে প্রিয় লিসেনার্স সেই তাবিজটি তার পকেটে নিল এবং এই ধরনের সব এই ডাকাডাকিও বন্ধ হয়ে গেল। তো প্রিয় লিসেনার্স প্রায়ই নাকি আব্দুল আহাদ বলল প্রায়ই নাকি তার সাথে এই ধরনের ঘটনা ঘটতে থাকে এবং ওই জিনটা তাকে প্রত্যেক দিন ডাকে। তো সে ছলনায় পরে অনেকদিন চলেও গেছিল ওই জিনের সাথে, কিন্তু তার ভাগ্য ভালো ছিল, আজান হওয়ায় ওই জিনটি কোনো ক্ষতি করতে পারছিল না এবং সে তাড়াতাড়ি দৌড়ে বাসায় চলে আসে। এখনো নাকি জিনটি তাকে ডাকে। তো প্রিয় লিসেনার্স একটু আগে যে বলছিলাম এই কথাগুলো কিন্তু আব্দুল আহাদ এই শান্ত আর শান্তর বন্ধুর সাথে বর্ণনা করতে থাকে এবং শান্ত ও শান্তর বন্ধু যখন এগুলো শুনে তখন তারা তাকে প্রশ্ন করে, আব্দুল আহাদ আমরা তো এটাও লক্ষ্য করেছি যে তুমি তো এই যে জোহরের নামাজের পর খাওয়া দাওয়া করার পর দেখি তুমি কোথায় যেন চলে যাও, তাহলে তুমি কোথায় যাও সেটা শান্ত এবং শান্তর বন্ধু জানতে চাইলো। কিন্তু প্রিয় লিসেনার্স তুমি যে ওই জোহরের নামাজের পর খাবার দাবার করে কোথায় যেন চলে যাও, তুমি কোথায় যাও? তখন শান্ত এটা আব্দুল আহাদকে জিজ্ঞাসা করলো এবং আব্দুল আহাদ বলল, আমি নিজেও জানি না আমি কোথায় যাই, আমাকে কোন যেন ছলনায় আমার মা বাবা এসে আমাকে ডাকে, আমার মা বাবার রূপ ধরে এসে কারা যেন আমাকে ডাকে এবং আমি আমার মা বাবার কষ্ট ভুলতে পারি না বিদায় আমি চলে যাই। তো এই কথা বলার পর শান্ত আর শান্তর বন্ধু বলল, না তুমি এভাবে যেও না, ওরা তোমার ক্ষতি করতে পারে। এবং শান্ত বলল যে তুমি এই যে মসজিদে আসছো, মসজিদে কেন তুমি এই চিল্লায় আসছো? তখন আব্দুল আহাদ বলে, আমার সাথে যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছিল তখন আমাদের ইমাম সাহেব আমাকে বলছিল যে আমি যেন বাড়িতে খুব বেশি না থাকি, এরকম আল্লাহর রাস্তায় যেন আমি সময় কাটাই, যাতে করে আমার কাছে আমার সাথে থাকা খারাপ বজ্জিনা আসরগুলো আস্তে আস্তে কমে যায়। তো প্রিয় লিসেনার্স এই কথা বলে আব্দুল আহাদ আরো বলল যে ওরা এখনো আমাকে ডাকে, ওই জিনটা এখনো আমাকে ডাকে এবং আমি কোথায় যেন চলে যাই আমি নিজেও বুঝি না। তো প্রিয় লিসেনার্স এই কথা যখন আব্দুল আহাদ শান্তর বন্ধুকে বলল, তখন শান্তর বন্ধু বলল যে তুমি কোথাও বের হয়েও না, প্রয়োজনে তুমি আমাদেরকে ডাক দিও, আমরাও তোমার সাথে যাব, কিন্তু তুমি একা একা কোথাও যেও না। তো প্রিয় লিসেনার্স আব্দুল আহাদ এই সম্পূর্ণ ঘটনা বলার পর রাত প্রায় 1টা-2টার মতো বেজে গেল। তখন তারা ওই যে মসজিদের যে খাদেম ছিলেন তখন তারা বললো, এত গল্প কিসের, তোমরা ঘুমাও। তখন এই কথা বলার পর তারা 2-3 জনই ঘুমিয়ে পড়লো। তো পরদিন প্রিয় লিসেনার্স আবারও জোহরের নামাজ পড়ার পর তারা ভাত খেলো, খাওয়ার পর শান্তর বন্ধু একটু রেস্ট নিচ্ছিল এবং ঘুমিয়ে পড়ছিল। তো ঘুমিয়ে পড়ার পর প্রিয় লিসেনার্স তারা যখন ঘুম থেকে উঠলো তখন তারা লক্ষ্য করলো মসজিদের সবাই যেন একটু চিল্লাচিল্লি করছে, চিৎকার শোনা যাচ্ছে। তো এই চিৎকার শোনার পর প্রিয় লিসেনার্স তারাও শান্তর বন্ধু ওই মসজিদের পিছনে যে জঙ্গল ছিল ওই জঙ্গলে চলে যায়। জঙ্গলে চলে যাওয়ার পর তারা দেখে সেইখানে আব্দুল আহাদের লাশ এবং ওই তাকে চারিদিকে ঘিরে রয়েছে প্রায় 30 জন মানুষ। তো তারা সবাই বলাবলি করছিল এখানে লাশটা কিভাবে আসলো এবং আব্দুল আহাদ কিভাবে মারা গেল। তখন প্রিয় লিসেনার্স এই শান্ত আর শান্তর বন্ধু ঠিকই বুঝে গেল যে এটা কিভাবে মৃত্যু হয়েছে তারা জানে আর বাকি কেউ জানে না, কারণ তারা তো প্রত্যেকটা ঘটনা জানে যে এই আব্দুল আহাদের চাচা তাকে কালো জাদু করেছিল এবং তার বাবা মাকে যেভাবে হত্যা করছে তাকেও সেই জিনটি, আব্দুল আহাদকেও সেই জিনটি হত্যা করে ফেলছে। এবং তারা শান্ত এবং শান্তর বন্ধু ওই ঘটনাটা ইমাম সাহেবের কাছে গোপনে বলে যে এরকম এই কারণেই মনে হয় আব্দুল আহাদ মারা গেছে। এবং প্রিয় লিসেনার্স আব্দুল আহাদের শরীর এমন ভাবে সাদা হয়েছিল যেন তার শরীরে 1 ফোঁটা রক্ত নেই, যেন সমস্ত রক্তগুলো ওই জিনটি চুষে খেয়ে ফেলেছে এবং কি বিভৎস চেহারা সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তো এই কথা বলে প্রিয় লিসেনার্স এই শান্ত আমাদের সাথে ঘটনাটি শেয়ার করেন এবং শান্ত বলেন যে এই ঘটনাটি সে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে কালো জাদুর যে ভয়ানক পরিণতি, এই পরিণতিটা যেন সবাই জানে, সেই জন্যই সে এই ঘটনাটি সকলের সাথে শেয়ার করেছে। প্রিয় লিসেনার্স ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। আর এইরকম নিত্য নতুন
ভৌতিক এপিসোড পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আপনারা যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া বা আপনাদের কোনো আত্মীয় স্বজনের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে মেইল দিয়ে দিচ্ছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা মেইলে বা হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের ঘটনাগুলো সেন্ড করতে পারেন। তো বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হবে সামনের কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।